ওকে। তো আজকে আমরা কুইক বুকস এর ফার্স্ট ক্লাস করব। যে জিনিসগুলো আগে জানবো, আজকে টপিক কি আমাদের কোম্পানি সেটিংস কিভাবে করতে হয়, কিভাবে প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড করতে হয়, কিভাবে সেলস সেটিংস করতে হয়, এক্সপেন্স সেটিংস, টাইম এবং অ্যাডভান্স সেটিংস। তারপরে কাস্টমাইজ অ্যান্ড ইনভয়েস অ্যাজ ইওর চয়েস। আপনি ইনভয়েসটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। তারপরে ট্যাক্স সেটিংস নিয়েও আমরা একটু আলোচনা করব। ওকে। তো আমাদের সবারই মোটামুটি 30 days এর ট্রায়াল ভার্সন ওপেন হয়ে গেছে, ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন হয়েছে। এখন আমরা যদি লগ ইন করি, তাহলে কিভাবে কুইক বুকসে গিয়ে এন্টার করব, সেটা আমাদের কাছে অনেক সময় একটা বড় বিগ একটা ইস্যু হয়ে যায়। তো আমরা নর্মালি কুইক বুকস লগ ইন লিখে সার্চ করবেন, কারণ সবার যেহেতু কুইক বুকস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, যেটা আসবে সেটাতে কুইক বুকস লগ ইন করবেন। অনলাইন অথবা কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট যে কোনোটাতে দিয়েই আপনি সাইন ইন করতে পারেন। হ্যাঁ, সাইন ইন করার পরে এখন আমাকে এখানে সরাসরি দেখাচ্ছে, কারণ আমি কি অলরেডি লগ ইন আগে ছিলাম। এখন আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন হতে হবে। আর যদি কোনো সময় ফোন নাম্বার চায়, ফোন নাম্বার আসে, সেটাকে স্কিপ করে দিবেন। হ্যাঁ, বারবার বলে দিচ্ছি, ফোন নাম্বার যদি চায়, ফোন নাম্বার স্কিপ করে দিবেন। আমরা পরবর্তীতে যখন ভেরিফিকেশনের জন্য যাব, এটা পরের হিসাব। এখন আপাতত পক্ষে স্কিপ করে যাবেন। ওকে। তো এই যে এখানে আমি গতদিন যে অ্যাকাউন্ট ওপেন করছিলাম, আপনাদের 574, এই যে এটা আমার এখানে শো করতেছে। এরপর এখানে আমার লগ ইন করবো। তো আমাদের ইনটুইট যেভাবে অ্যাকাউন্ট হয়ে গেছে ওইভাবেই থাকবে, ওটাকে নিয়ে আমার ওরিড হওয়ার আর কিছু নাই। আজকে বেসিক্যালি আমরা যে টপিকটা আমাদের আলোচ্য, সেটা ধরেন আপনার কাছে কোনো একজন নতুন একটা ক্লায়েন্ট আসে, একদম ফ্রেশ নিউ। তো সেই ক্লায়েন্টের জন্য আপনাকে কিছু সেটিংস আপনাকে করতে হয়। যে আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারটা যে চালাবেন, তার জন্য আপনার কি কিছু সেটিংস লাগবে। সেই সেটিংস ছাড়া যদি আপনি কাজ করতে যান, তাহলে কিন্তু কি আপনার ডকুমেন্টেশনে প্রবলেম হবে, অডিটিং এ সমস্যাগুলো সৃষ্টি হবে। হ্যাঁ, তো সবার আগে আগে আমরা ইন্টারফেসটা একটু আলোচনা করব। ইন্টারফেসটা অনেকের এইরকম আসে, এটা ব্যতীত কি অন্য কারো আসে? হ্যাঁ, ওটা আসবে না। ওটা এই ছাড়া, এই ইন্টারফেস ছাড়াও আগের একটা ইন্টারফেস আছে কিন্তু কুইক বুকস এর, তাই না? হ্যাঁ, দেখেন, এই যে যদি আমি আগের ইন্টারফেসটা দিই, তাহলে হয়তো বা বুঝতে আপনাদের সুবিধা হবে। সেম জিনিসে আছে, ইন্টারফেসটাকে একটু চেঞ্জ করে তাদের একটু স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। আর বাকি যা অপশন যেভাবে ছিল এইভাবে। এই যে এইভাবে কারো আসে নেভিগেশন প্যানেল, আস্তে আস্তে আসলে এই সিস্টেমটা, এই নেভিগেশন প্যানেলের এটা উঠে যাচ্ছে। ঠিক আছে, উঠে কি সব একই আগের মতোই আছে, কোনো চেঞ্জেস নাই। সবগুলো অপশনই আপনারা অ্যাভেলেবেল পাবেন, বরঞ্চ আরো বেশি পাবেন। তো যদি থাকে, এখান থেকে সুইচ বাটন আছে, সুইচ বাটনে দিয়ে আপনি নতুন যে ইন্টারফেস আসে সেখানে আপনি যেতে পারবেন। ওকে। তো সবার আগে আমরা একটু ড্যাশবোর্ডটাকে একটু মনে রাখার চেষ্টা করব, বা রিড করার চেষ্টা করব। আমি আরেকবারও একটু বলে রাখি, কারণ আমি কুইক বুকসের সকল অপশন দেখানোর চেষ্টা করব। রাইট? প্রত্যেকটা যে অপশনগুলো দেখাবো সেগুলো প্রত্যেকটা এক একটা করে স্কিল। আপনি যখন বিভিন্ন মার্কেট প্লেসে যাবেন, আপনার স্কিল যে যে জিনিসের উপরে, যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো তো বলেই দিব, তাই না? কোন কোন স্কিলের উপরে বেশি কাজ হয়। এছাড়াও আপনার বাকি স্কিলগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন, অনেক অপশন কিন্তু কম ব্যবহার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে যে আপনার নলেজ থাকবে না ওই অপশন সম্পর্কে, এটা তো ঠিক না। তো এই জন্য চেষ্টা করবেন যে সবগুলো অপশন সম্পর্কে নিজের মাইন্ডে রাখার জন্য, যাতে ফিউচারের ইন সার্কামস্টেন্সে যাতে আপনি সেটাকে ইউজ করতে পারেন প্রপারলি। হ্যাঁ, তো সর্বপ্রথম এটা আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের বাম পাশ থেকে যদি আমি নেভিগেশন বারে আসি, তো এটা ক্রিয়েট, এখানে আপনার কোম্পানির নেমটা দেখাবে। তারপর এটা প্লাস নিউর আন্ডারে দেখেন বেশ কয়েকটা প্যানেল আছে। একটা কাস্টমার প্যানেল, একটা সাপ্লায়ার প্যানেল, একটা টিম, একটা আদার প্যানেল। এন্ড কাস্টমার প্যানেলে কি আপনারা যে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টটা করবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল টোটাল ম্যানেজমেন্টটা হবে আমাদের কাস্টমার প্যানেলে। আর সাপ্লায়ার প্যানেলে কি হবে? অ্যাকাউন্টস পেবল ম্যানেজমেন্ট। এখন কাস্টমার প্যানেলের মধ্যে কি কি থাকে, যেমন আপনার কি ইনভয়েস থাকে, রিসিভ পেমেন্ট থাকে, এস্টিমেট, সেলস অর্ডার, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ, এই জিনিসগুলো থাকবে। তারপর সাপ্লায়ার বা অ্যাকাউন্টস পেবল ম্যানেজমেন্টের বা ভেন্ডর ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, বা সাপ্লায়ার ম্যানেজমেন্ট, সেখানে আমার কি থাকে? বিল, চেক, এক্সপেন্স, পে বিল, পারচেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট বা ক্রেডিট কার্ড ক্রেডিট, এই অপশনগুলো থাকবে। আর টিমের মধ্যে কি থাকবে? সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি বা উইকলি টাইম শিট, এই অপশনগুলো আপনার এখানে অ্যাভেলেবেল পাবেন।
আর আদার্স এর মধ্যে আপনারা কি পাবেন? আদার্স এর মধ্যে পাবেন হচ্ছে টাস্ক, ব্যাংক ডিপোজিট ট্রান্সফার, জার্নাল এন্ট্রি, ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে পে ডাউন ক্রেডিট কার্ড, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ঠিক আছে? তো এই অপশনগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন কোথায়? আদার্স এর অপশনে, বা এই সবগুলা জিনিস পাবেন হচ্ছে প্লাস নিউ বা কুইক ক্রিয়েট অপশনে। এরপর আসেন বুকমার্ক। ঠিক আছে? আমরা যে সচরাচর যে কাজগুলো বেশি করি, আমরা সেই কাজগুলো কি করে থাকি? বুকমার্ক করে থাকি, তাই না? এই যে বুকমার্ক কোথায় পাওয়া যায়? যদি আমি গুগলে দেখাই, এই যে এখানে একটা বুকমার্কের মতো বার দেখা যাচ্ছে কি? হ্যাঁ? এই যে এইখানে একটা বার দেখা যাচ্ছে। এটা কিন্তু আনা যায় সবারই। কারণ আমরা যে কাজগুলো ফ্রিকোয়েন্টলি করি চেষ্টা করব বুকমার্ক করে রাখার জন্য, তাহলে আমার জন্য কি সুবিধা হয়। এন্ড এটার জন্য আনার জন্য এই যে থ্রি ডট অপশন থেকে এই যে বুকমার্ক এন্ড লিস্ট, এই যে এখান থেকে শো বুকমার্ক বার অপশন আসবে। এখান থেকে আপনারা আনতে পারবেন। ওকে। তো কুইক বুকস এর ক্ষেত্রে আপনি যে অপশন বেশি ব্যবহার করেন সেই অপশনগুলো আপনি এখানে বুকমার্ক করে রাখতে পারেন। তারপরে হচ্ছে হোম পেজ মানে ড্যাশবোর্ডের পেজ, এটা হচ্ছে ফিড অপশন বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য। তারপর রিপোর্টের মধ্যে স্ট্যান্ডার্ড রিপোর্ট, কাস্টম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রিপোর্ট। কাস্টম রিপোর্ট মানে এমন না যে নিজের হাতে তৈরি করা যায়, মানে ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন লেভেলের জন্য কি কি সিস্টেমে রিপোর্ট করা যায় সেগুলো আপনারা এখানে দেখবেন। আর অল অ্যাপস, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। অল অ্যাপস, অল অ্যাপস এর মধ্যে প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্টিং, এক্সপেন্স অ্যান্ড বিল, সেলস অ্যান্ড গেট পেইড, কাস্টমার হাব, টিম, প্রজেক্ট, ইনভেন্টরি, ট্যাক্স এবং মার্কেটিং। এই অপশনগুলো পাবেন। এখন প্রত্যেকটা অপশনের ভিতরে আবার যদি আপনি এক্সপান্ডেড বার ইউজ করেন, ব্যাংক ট্রানজেকশন, ইন্টিগ্রেট ট্রানজেকশন, রিকনসাইল, রুল, চার্ট অফ অ্যাকাউন্ট, রিকারিং ট্রানজেকশন, মাই অ্যাকাউন্টেন্ট। আবার এক্সপেন্স এন্ড বিলের মধ্যে এক্সপেন্স ট্রানজেকশন, সাপ্লায়ার বিল, সেলস এন্ড গেট পেড এর মধ্যে ওভারভিউ পাবেন, সেলস ট্রানজেকশন, ইনভয়েস, সেলস অর্ডার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কাস্টমার হাবের মধ্যে ওভারভিউ, লিডস, কাস্টমার এস্টিমেট, প্রপোজাল, রিভিউ। অনেক অপশন দেখবেন যে কয়েক জায়গায় আছে, ২-৩ জায়গায় আপনারা পাবেন। হ্যাঁ, এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। যেইখান থেকে যান না কেন ডেস্টিনেশন আপনার এক জায়গায়। তারপরে হচ্ছে টিম, এমপ্লয়, তারপর প্রজেক্টের আন্ডারে প্রজেক্ট, ইনভেন্টরি আন্ডারে ওভারভিউ, ইনভেন্টরি, সেলস অর্ডার, পারচেজ অর্ডার, তারপর হচ্ছে ট্যাক্স। ঠিক আছে? এরপরে এটা হচ্ছে মোর অপশন, যদি আপনি এক্সট্রা কোনো অপশন ইউজ করতে চান। আর এটা কাস্টমাইজ, যে পুরো প্যানেলটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে, কোন অপশন আগে পরে করে নিতে পারবেন। হ্যাঁ, তো এটা আর এআই কিন্তু কানেক্টেড অলরেডি আছে। কুইক বুকস বা জেরো যে সফটওয়্যারে বলেন না কেন এআই কানেক্টেড আছে। হ্যাঁ, বাট ফুললি কানেক্টেড না। তারা সাজেশন দেয় এখনো, কিন্তু আপনাকে প্রপার অ্যাডভাইস দিতে পারবে না সে। হ্যাঁ, তারপর এইখানেও কিছু প্যানেল আছে দেখেন, অ্যাকাউন্টিং, এক্সপেন্স বিল, সেলস অ্যান্ড গেট পেইড, কাস্টমার, টিম, প্রজেক্ট, ইনভেন্টরি, ট্যাক্স, এই যে এখান থেকেও আপনি রিচ আউট করতে পারেন। হ্যাঁ, তারপর এটা হচ্ছে সার্চ বার। এখন সার্চ বারটা আসলে কেন লাগে? কুইক বুকসের সার্চ বার কিন্তু অনেক স্ট্রং। ধরেন আপনি কোনো একটা ট্রানজেকশন হঠাৎ করে করছেন, সেটা খুঁজে পাচ্ছেন না, ট্রানজেকশন এই সার্চ বারে গেলে খুঁজে পাবেন। যে কোনো কিছু, ধরেন আপনি কোনো একটা অপশন খুঁজে পাচ্ছেন না, ধরেন জার্নাল কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না, আমি এখানে লিখে সার্চ করব জার্নাল। এই যে দেখেন, ক্রিয়েট জার্নাল এন্ট্রি, ক্রিয়েট ইন্টার কোম্পানি জার্নাল এন্ট্রি, সে আমাকে ডিরেক্ট ওইখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে? তো ওই হওয়ার কিছু নাই, হঠাৎ করে কোনো কারণে কাজ করার পর আমাদের মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে সার্চ বার আপনি ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে টাস্ক, এটা হচ্ছে আপনার কোনো যদি অ্যাপস ইন্টিগ্রেশন করতে হয়, থার্ড পার্টি কোনো অ্যাপস, সেক্ষেত্রে ব্যবহার হয়। আর এটা হচ্ছে নোটিফিকেশন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ অপশন। সেটাকে কুইক বুকস এর ভাষায় বলা গিয়ার আইকন। ঠিক আছে? গিয়ার আইকন। তো গিয়ার আইকনের মধ্যে এখানে ইওর কোম্পানি, তারপর লিস্ট, টুল, প্রোফাইল। ইওর কোম্পানির আন্ডারে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই যে অ্যাকাউন্ট সেটিংস, ম্যানেজ ইউজার্স, চার্ট অফ অ্যাকাউন্ট। লিস্টের আন্ডারে আছে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, রিকারিং ট্রানজেকশন, কাস্টম ফিল্ড। টুলস এর আন্ডারে এই যে দেখেন ইম্পোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটা, রিকনসাইল, বাজেটিং, অডিট লগ, শেয়ার স্ক্রিন। আপনি যা করবেন ইচ এন্ড এভরিথিং গোয়িং টু বি রেকর্ডেড ইন অডিট লগ। আপনার সকল কিছু অডিট লগে লেখা থাকবে। হ্যাঁ, তো আপনি চাইলেও কোথায় কোথায় গেছেন আপনার ক্লায়েন্ট কিন্তু সে বুঝে যাবে অডিট লগে কি কি হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে ইম্পোর্ট ডাটা এবং এক্সপোর্ট ডাটা, এই দুইটা অনেক বেশি ইউজেবল হয়। ধরেন এখন আমরা কি করতেছি, নতুন একটা ফ্রেশ ক্লায়েন্টের সেট আপ করতেছি, তাই না? এখন তার তো ডাটা আছে অনেক, সেগুলাকে আমাকে কি করতে হবে? সব জিনিস তো আর ইম্পোর্ট করা যাবে না, কিছু কিছু জিনিস আপনাকে ইম্পোর্ট করার তারা সুযোগ দিবে। হ্যাঁ, তারপর এক্সপোর্ট করা, ধরেন ক্লায়েন্ট এখান থেকে মাইগ্রেশন করে অন্য আরেকটা সফটওয়্যারে যেতে যাচ্ছে, বা 30 ডেজ এর পরে আপনাদেরও তো দেখা গেল যে আরেকটা ফ্রি ট্রায়াল ভার্সন ওপেন করতে হবে, সেখানেও তো কাজ করতে হবে। তাহলে এই অ্যাকাউন্টের সকল ডাটা আপনি কি করলেন? এক্সপোর্ট করে নিলেন বা ডাউনলোড করে নিলেন, পরবর্তীতে নতুন ইয়াতে আবার
কাজ করার জন্য আপনার সুবিধা পাবেন। আর এখান থেকে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, তারপরে ফিডব্যাক, প্রাইভেসি, সুইচ কোম্পানি, এই জাস্ট এই যে দেখেন এখানে তারা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিছে, আপনারা এটা দেখতে পারেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার হেল্পের অপশন, তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কি অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাকাউন্টের জিমেল সহ নাম সহ এখানে আপনাকে দেখাবে। এটা হচ্ছে আমার টোটাল সামারি ড্যাশবোর্ডের, হ্যাঁ, বা কুইক বুকসের। এখন আসেন আজকের আমার টপিকটা, যেটা গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। ওকে, অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর মধ্যে আমি আগে বলে নিচ্ছি, আমি অনেকগুলো সেটিংস কিন্তু এখন ইচ্ছাকৃতভাবে অন করব না, কাজের সময় পারপাসে আমি সেই অপশনগুলোকে অন করব। হ্যাঁ, তো সেটিংস গুলো কয় ধরনের: কোম্পানি সেটিংস, ইউজার সেটিংস, অ্যাকাউন্টিং, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স। এই কয়টা সেটিংস আমার কাজ করতে হবে। হ্যাঁ, প্রাইমারিলি সেট আপ করতে হবে। এগুলো যদি সেট আপ না করি তাহলে কিন্তু আমার হিসাব রাখা যে কথা, না রাখাও একই কথা। হ্যাঁ, তো সর্বপ্রথম এখানে আপনাকে কি দিতে হবে? লোগো। আজকে থেকে আপনাদের সাথে ফাইল বা ফোল্ডার শেয়ার করব, অলরেডি শেয়ার করেও দিছি আমি, যদি আমি ভুল না করে থাকি। এই যে দেখেন, এই যে আপনাদের এখানে কি কি টপিক, আর হচ্ছে এখানে গুগল ড্রাইভ আমি শেয়ার করে দিই, জাস্ট ক্লিক করা মাত্রই ড্রাইভে চলে যাবেন। হ্যাঁ, ড্রাইভে গিয়ে আপনারা দেখতে পাবেন যে কি কি টপিক আজকে দেওয়া হয়েছে, মানে আপনার কাজের জন্য যে ফোল্ডারগুলো প্রয়োজন। তো আমরা ডাটাবেস দিব, আমার প্রতিষ্ঠানের ডাটাবেসটা আমি দিব আপনাদের সাথে, রিয়েল ক্লায়েন্টের ডাটা। হ্যাঁ, তবে আগে বলে রাখতেছি, কিছু ডাটা কিন্তু আমি অবশ্যই চেঞ্জ করে দিছি ফর ইথিক্যাল ইস্যু। ওকে, তো এটাকে আগে লোগোটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে এইখানে চলে আসব, আমার এখান থেকে এটা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর আমাকে আপলোড করতে বলবে লোগোটা। লোগোটা আমি আপলোড করে দিব, হয়তো একটু টাইম নিবে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। ওকে, দেখেন এই যে আমাদের লোগোটা কি আপলোডেড হয়ে গেছে। এরপরে নেম যেভাবে আছে ওইভাবে থাক। অ্যাড্রেস, এডিট অপশনে ক্লিক করেন। অ্যাড্রেসটা আমি অলরেডি দিয়ে দিছি, আপনাদের ফোল্ডারের মধ্যেই গেলে পাবেন, এই যে এখানে। হুম, ইউনাইটেড স্টেটসটা কেটে দিই, পোস্টাল কোড লাগবে। ওকে, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। তারপর হচ্ছে ইমেল, ইমেলটা চেঞ্জ করব। ইমেলটাও দেওয়া আছে আপনাদের এইখানে ফাইলের মধ্যে। হ্যাঁ, ইমেলটাকে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেন। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার আপনাদের ফোল্ডারে দেওয়া আছে। যেহেতু ইউএস এ ডাটা প্র্যাকটিস করতেছি, আমাদের +1 ইউজ করতে হবে। আচ্ছা, আগে ইউএস এটাকে সিলেক্ট করে আসি। এই যে ইউএস, তাই না? এবার আমি এটাই দিতে পারবো, মানে আগে ফ্ল্যাগটা সিলেক্ট করে আসতে হবে। তারপরে ওয়েবসাইট, ওয়েবসাইটও দেওয়া আছে আপনাদের। এমন না যে এইগুলা থাকতেই হবে, থাকলে অবশ্যই দিবেন। একটা ব্যাক স্পেস দিয়ে নি, দিয়ে সেভ করে দিব। তারপর ইন্ডাস্ট্রি, যেটা মেডিকেল, হেলথ কেয়ার, কমিউনিটি সার্ভিস। তারপর লিগ্যাল ইনফরমেশন, হ্যাঁ, ট্যাক্স পারপাসের জন্য এই লিগ্যাল ইনফরমেশনটা ব্যবহার হবে। যেভাবে আছে ওইভাবে থাক। পার্টনারশিপ, দেখেন আমি প্রথম দিন পার্টনারশিপ সিলেক্ট করছিলাম, এখানে দেওয়াই আছে, দেখেন এই ফোল্ডারের মধ্যে দেওয়া আছে পার্টনারশিপ। ঠিক আছে, তারপরে হচ্ছে কাস্টমার ইনফরমেশন, যেভাবে আছে এইভাবে। তাহলে আমার প্রথম যে প্যানেলটা, সেই প্যানেলটা কি ডান। এরপর আসেন ইউজেস। আমরা কোন প্যাকেজটা নিয়ে আসছিলাম ভাই? সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস না অ্যাডভান্স? তো প্লাসের চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে 250টা,
বাই ডিফল্ট তারা 64টা দিয়ে দেয়। ঠিক আছে? এটাই কুইক বুকসের স্পেশালিটি। আপনি যে প্রতিষ্ঠানের বা যে কোম্পানির জন্য চার্ট অফ সেট আপ করবেন, তারা বাই ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিবে আপনার ব্যবহারের সুবিধার্থে। মানে প্রাথমিকভাবে যে সেট আপের যে হ্যাসেলটা সে সেটা করে দিবে। তারপর বিলেবল ইউজার্স 5 জন ইউজ করতে পারবে, তার মধ্যে আপনি একজন সিঙ্গেল ইউজার্স ব্যবহার করতেন। তো এখানে আমার কোনো কাজ নাই। এরপর আসেন অ্যাকাউন্টিং। আচ্ছা, অ্যাকাউন্টিং এর আন্ডারেও আমার তেমন কাজ নাই, এটা আপাততপক্ষে অফ থাক। আমরা পরবর্তীতে অ্যাকাউন্টে কাজ করতে গেলে পাবো। এরপর আসেন সেলস। সেলস প্যানেলে এই পেন্সিল আইকনে ক্লিক করব। সেলস ফ্রম কন্টেন্ট। এখন ইনভয়েসটা কি বলেন তো, কি আমাকে বলতে পারবেন ইনভয়েস জিনিসটা কি? হোয়াট ইজ ইনভয়েস? বিলের জন্য যেটা করা হয় কাস্টমার অন্য বিক্রি করলে বিক্রি আমি কোম্পানি হিসেবে কাস্টমার থেকে টাকা নেওয়ার জন্য যে ডিটেইলস দিয়ে সেই যেটা করি। আচ্ছা, আরেকটু ক্লিয়ার চাচ্ছি। হোয়াট ইজ ইনভয়েস? যখন কোনো কোম্পানি হোক বা কোনো দোকান যদি কোনো কাস্টমারকে কোনো কিছু যদি বিক্রি করে, সেই হ্যাঁ, বিক্রির জন্য যেখানে তার কি বিক্রি করলো অর্থাৎ বিবরণ আচ্ছা ঠিক আছে। ফিটিং হ্যাঁ, বুঝতে পারছি। এগুলা আর কি উল্লেখ থাকে, তাই তো? আচ্ছা, আরেকটু ডিফারেন্ট চাচ্ছি। প্রোডাক্টের বিবরণ কত না, মেক ইট ডিফারেন্ট। বিল নাম্বারও কিন্তু না, আমি একটা মুখ্য একটা পয়েন্ট আপনারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। পেমেন্ট তৈরি করার জন্য না, রিসিভেবল তৈরি করার জন্য রিসিভ হ্যাঁ, রিসিভেবল তৈরি করা, হ্যাঁ রিসিভেবল তৈরি হয় ইনভয়েসে, বাট আরেকটা কথা আমি শুনতে চাচ্ছি। বিল ফর পেমেন্ট তো সব এটার উপর কি এক্সপেক্ট করতেছেন হচ্ছে ক্যাশ না বিল ফর পেমেন্ট আপনারা একটা আসল জিনিসটাই মানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, সেটা হচ্ছে অন ক্রেডিট সেলস ভাই। অন ক্রেডিট সেলস, আপনি বাকিতে বিক্রি করলে তো আপনার ইনভয়েস হইতেছে, নাকি ক্যাশ টাকা দিয়ে সেল করলে আপনি ইনভয়েস করেন? ওটা তো আপনার আলাদা, ওটা তো সেলস রিসিপ্ট বা ক্যাশ মেমো আপনার বাংলা যেটা বলেন। তো ওটার জন্য কি ইনভয়েস হয়? ইনভয়েস হইতেছে অন ক্রেডিট সেলস। এটা এটা মুখ্য জিনিসটা আপনারা ছেড়ে যাচ্ছেন, অন ক্রেডিট সেলস। ঠিক আছে? না না, আমি টার্মস এর এখনো আসি নাই। আমি ইনভয়েসের জায়গায় আছি। যখন আমি বাকিতে বা অন ক্রেডিটে কারো কাছে সেল করবো, অবশ্যই টাকা পাওয়ার ক্ষেত্রে আমি তাকে শর্ত দিয়ে দিব, তাই না? যে কত দিনের মধ্যে তুমি আমাকে টাকা দিবা। এখন সেটা বাই ডিফল্ট ভাই, এটা চেঞ্জেস করা যায় পরবর্তীতে। তো এখান থেকে আপনি চাইলে এই যে 15 দিন 30 দিন সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার ডে চেঞ্জ করতে চান, এই যে অ্যাড নিউতে গিয়ে আপনি কত দিনের জন্য করতে যাচ্ছেন দিয়ে 20 দিনের জন্য চাইলে 20 দিনও দেওয়া যায়। হ্যাঁ, তো আমি আপাতত পক্ষে ধরে নিলাম 30 দিন, পরে চেঞ্জ করা যাবে, এটা নিয়ে ইস্যু নাই। নেট মানে কি বোঝায় নেট হুম, শব্দটা ধীরে ধীরে আগে নেট 30 দিনের মধ্যেই দিতে হবে। অনেক সময় দেওয়া থাকে না 2/10 নেট 30, মানে 10 দিনের মধ্যে টাকা দিলে 2% আপনি ডিসকাউন্ট পাবেন, ক্যাশ ডিসকাউন্ট। হ্যাঁ, আর আপনাকে টাকা পরিশোধ করতে হবে 30 ডেজ এর মধ্যে। আবার অনেক সময় লেখা থাকে ইওএম 30, মানে এন্ড অফ দ্য মান্থ। এন্ড অফ দ্য মান্থে মানে 30 মাসের শেষে আপনার টাকা দিতে হবে। তো এরপর আসেন, শিপিং যেভাবে আছে ওইভাবে থাক। কাস্টম ট্রানজেকশন নাম্বার অন থাকবে, সার্ভিস ডেট, ডিসকাউন্ট, ডিপোজিট, এই সবগুলা প্যানেল অন থাকবে। হ্যাঁ, নাহলে আমি পরবর্তীতে পাবো না, ট্যাগও যেভাবে আছে তাই। তারপরে হচ্ছে এটাকে সেভ করে দিলাম, ইনভয়েস পেমেন্টের কাজ নাই। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এবার আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা আমার অন থাকবে। এসকেইউ কলাম, এসকেইউ এর ফুল ফর্ম কি? হুম, স্টক কিপিং ইউনিট। যদি আপনি মেনটেন করেন নাম্বার, তাহলে আপনি এটা অন রাখতে পারেন। হ্যাঁ, তারপর টার্ন অন প্রাইস রুল, যদি কোনো সময় প্রাইস রুলের প্রয়োজন পড়ে তখন সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, মানে আপনি চাচ্ছেন আপনার কত কোয়ান্টিটি আছে, কত প্রাইস রেট আছে, সেগুলো ট্র্যাকিং করতে। তারপরে ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে আপনার হাতে কত কোয়ান্টিটি আছে সেটাও আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। এরপর আসেন ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড। ভাই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস ফিফো মেথডে ইউজ করে। হ্যাঁ, বাইরের দেশে কিন্তু ওই যে লিফো বা ওই যে ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ এইসব ধানায় পানায় নাই। হ্যাঁ, হুম, লিখো ইউজ করে না না, লিফো তেমন ইউজ করে না। দুই একটা পাওয়া যায়, ওটা ডিফারেন্ট কেস, বাট মোস্ট অফ দ্য কেসে নাহলে তো তারা এখানে অপশন দিতই, তাই না? লিখো তো দেয়নি অপশন হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন ট্র্যাক ইনভেন্টরি ফর সেলস চ্যানেল।
আমাদের প্রতিষ্ঠানের আমরা ধরেন আমরা অনলাইনেও বিজনেস করে থাকি। আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রোডাক্ট সেল করে থাকি। ধরেন অ্যামাজনে বা শপিফাইতে অথবা ধরেন দারাজে আমি প্রোডাক্ট সেল করে থাকি। তখন সেই প্রোডাক্ট সেলগুলা ওই চ্যানেলগুলোর সাথে সরাসরি কানেক্ট করে নিতে হয় আমার অ্যাকাউন্টিং সফটওয়্যারটা। মানে ওইখান থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে তাকে যে ইনভয়েস দিচ্ছে বা পেমেন্ট রিসিভ করতেছে সকলগুলো অটোমেটিক ভাবে আমার এই অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে কানেক্টেড করার জন্য এই অপশনটা ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আপাতত পক্ষে এটা অফ থাকবে। ঠিক আছে? ওকে, তারপর আসেন প্রোগ্রেস ইনভয়েসিং, এই অপশনটা অফ রাখবো, পরবর্তীতে আমরা অন করবো। জিনিসটা জাস্ট একটু বলে নিই, এস্টিমেট, একটা এস্টিমেট থেকে পার্শিয়াল ইনভয়েস করার জন্য এস্টিমেটটা কি একটু শুনতে যাচ্ছি, হোয়াট ইজ এস্টিমেট কতটুকু sell ইন অ্যাকর্ডিং অফ সেলস? হ্যাঁ বলেন। হুম, বলেন এস্টিমেটটা কি এটা কি পিওটা পারচেজ অর্ডার যেটা যে ইয়ারলি সেলস এর ক্ষেত্রে? ভাই আমি আসি সেলস প্যানেলে, সেলস এর ক্ষেত্রে এস্টিমেটটা আমার কি হিসাব চিনে? হ্যাঁ, না, ওইটাই তো পিও জেনারেটেড। তাহলে দেখেন আমাদের কনসেপচুয়ালি কত গ্যাপ আছে। হ্যাঁ বলেন ভাই, পিছনের জন্য সেলস অর্ডার না, কস্ট কস্টিং এর সেলস এর মধ্যে আছে, কস্টিং এর তো আসার কথা না। Total cost, total sale, না, gross sale value. Preliminary price. শুধু এস্টিমেট চিন্তা করেন, এস্টিমেট, বাকিগুলো আমি বলে দিচ্ছি। এস্টিমেট, হোয়াট ইজ অ্যান এস্টিমেট? আনুমানিক মূল্যায়ন। বাংলা আমি এটা সংজ্ঞা জিজ্ঞাসা করছি ভাই, বাংলাতেই বলেন, ইটস ওকে, সমস্যা নেই। actual ইয়ারলি আমার কত সেলস হইতে পারে বা আচ্ছা। কি পরিমাণ সেলস হইতে পারে। সেলস করার আগে প্রিলিমিনারি যে আর কি কোটেশনটা দেওয়া হয় প্রাইস। ভাইয়া তো কোটেশনই বলছিল। হ্যাঁ। আচ্ছা, এস্টিমেটটা আমি এখন বলে দিই একদম সহজ ভাষায়, আপনারা তো অনেক আহ, বলছেন, এবার আমি বলে দিই। এস্টিমেটটা হচ্ছে কি, ধরেন কোনো কাস্টমার আপনার কাছে কি কি প্রোডাক্ট কিনবে তার জাস্ট একটা কি লিস্ট, তালিকা, নন পোস্টিং অ্যাকাউন্টিং এটা, বুঝতে পারছি? এটা অ্যাকাউন্টিং কোনো হিট করবে না, অ্যাকাউন্টিং এ কোনো হিট করবে না। Order দেয় submit হয়। অর্ডার হয়েছে না? এটা এস্টিমেট আর সেলস অর্ডারের মধ্যে আমরা বাঙালিরা জীবনে বুঝি না, আমাদের মাথার ভিতরে ঢুকেই না। আনুমানিক ধারণা। এস্টিমেট থেকে প্রোডাক্ট সে নাও কিনতে পারে, সেলস অর্ডার হইলে তাকে কিনতেই হবে, জীবনেও না। Order দিয়ে দিছে। মানে আমি এক জায়গায় দেখছি সেলস অর্ডার আপনি দিয়েছেন। জি না ভাই, ওটা কনসেপচুয়াল আপনার ভুল আছে। ওটাকে বলা হয় এস্টিমেট। এস্টিমেট থেকে সে ধরেন 10টা প্রোডাক্টের এস্টিমেট সে দিছে, সে 5টা কিনতে পারে, 7টা কিনতে পারে, একটা কিনতে পারে, কিন্তু সেলস অর্ডার সে বলছে আমি 5টা নিব, তার মানে এটা হচ্ছে লিগালি তাকে 5টা নিতে হবে। ঠিক আছে? তো একটা এস্টিমেট থেকে যখন অনেকগুলো ইনভয়েস হয় তখন আমরা এই অপশনটা ব্যবহার করব, আপাতত পক্ষে অফ থাকুক। হ্যাঁ, এটার ইম্প্যাক্টটা পরে দেখবো। তো এটা ভাইয়া যেটা দেখি আমি আমাদের অনেক কোম্পানির সাথে মানে ওরা ইয়ারলি হচ্ছে পারচেজ অর্ডারটা ক্রিয়েট করে নিজের এস্টিমেট। আপনি যেটা বলছেন সেটাই সেম ভাই ওয়েতে, কিন্তু আমি বলি, কেউ কোটেশন বলে ভুল করে, না- কেউ পারচেজ অর্ডার বলে ভুল করে, এই যে ভাই যেরকম বলছে সেলস অর্ডার বলে ভুল করে, বাট এস্টিমেট জিনিসটা আলাদা। ঠিক আছে? এই জন্যই আমাদের হ্যাঁ, কনসেপ্টটা এখানে কি মানে পারচেজ অর্ডারটা করে তারা 1 বছরের জন্য, পারচেজ সেখানে অর্ডারটা কি? পারচেজ অর্ডার হচ্ছে আমি কারো কাছ থেকে কিনতে চাই, হ্যাঁ ওটা এটা হচ্ছে পিও বা পারচেজ অর্ডার। এটা ঠিক আছে? পারচেজ অর্ডার বলতে ওইটা কোম্পানি আমাদেরকে দেয় যে আমাদের থেকে কত কিনবে তারা, হ্যাঁ, তারা পারচেজ অর্ডারটা দেয় কারণ তারা হচ্ছে বাইরে থেকে তাদের ওই ভ্যালুয়েশনটা নেয় যে এই কোম্পানি থেকে আমি এই বছরে এত টাকার পারচেজ অর্ডার করতে পারি। হুম, এখন এই পিওর বাইরে যখন যায় তখন হচ্ছে তারা আবার দেখা যায় যে আমাদের হয়তো বিশেষ করে ডিসেম্বর মাসে গিয়ে প্রবলেমটা হয়, দেখা যায় যে আমাদের ওরা যে পিওটা দিছে তার চেয়ে এবার দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে এসে তার চেয়ে এবার সেলসে বেড়ে যাচ্ছে।
তখন তারা বিল আটকায় দেয়, তখন আবার নতুন করে পিও জেনারেট করে আমাদেরকে দিয়ে তারপরে ওটার এটাই তো ব্যাড প্র্যাকটিস ভাই, এটা তো ব্যাড প্র্যাকটিসের কারণেই ঝামেলাগুলো কিন্তু হয় সব আসলে। বাইরে যে আপনার হুয়াওই, তারপরে আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, এদের সবারই সিস্টেমটা ইয়াটা করে। And আমি যেটা অ্যাকাউন্টিং এর লিগ্যালি বুঝতে কথা আমি পেরেছি। সেটাই বলছি আর কি। হ্যাঁ, তো তারপর আসেন রিমাইন্ডার। রিমাইন্ডার জিনিসটা কি? রিমাইন্ডারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালার্মের মতো, যে আপনার যে কাস্টমার আছে কাস্টমারকে রিমাইন্ড করে দিবে। ধরেন আপনি সেট করে দিলেন রিমাইন্ডার, এই প্রথমটাকে একটু অন করে দেন। ধরেন এটা দিলেন হচ্ছে 2 days বিফোর ডিউ ডেট, মানে 2 দিন আগে। ধরেন কোন একটা আপনার কাছে সে প্রোডাক্ট কিনে নিয়ে গেছে বাকিতে, এখন তার কাছে 2 দিন আগে একটা ইমেইলে মেসেজ যাবে। আর কি মেসেজটা যাবে? আপনি চাইলে নিজের মতো করে লিখে দিতে পারেন এখানে, যে ভাই আপনার এইটা কি ডিউ রয়ে গেছে, আপনার আর 2 দিন সময় আছে। হ্যাঁ, তারপর আরেকটা রিমাইন্ডার সেট করতে পারেন, সেটা হচ্ছে কি ডিউ ডেটের টাইমে। এই যে দেখেন অন ডিউ ডেট, আরো কন্ডিশন আছে আপনার ইচ্ছা অনুযায়ী। এখানে কি লিখবেন এখানে দেওয়া যায়। আরেকটা করা যায় হচ্ছে ডিউ ডেটের পরে। মানে 3টা রিমাইন্ডার আপনি সেট করে দিতে পারেন, কারণ কাস্টমার অনেক সময় ভুলে যায়। ঠিক আছে, বাংলাদেশে তো ইচ্ছাকৃত ভুলে যায়, বাইরে দেশে তো অনিচ্ছাকৃত ভুলে যায়, তো এটা নিয়ে আসলে বলে লাভ নাই। তারপর হচ্ছে সার্ভে। সার্ভে নিয়ে আমার কোনো কাজ নাই, এটা এভাবে থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে অনলাইন ডেলিভারি কোনো কাজ নেই স্টেটমেন্টে। তাহলে কোথায় কোথায় চেঞ্জ করলাম? সেলস ফ্রম কন্টেন্টে চেঞ্জ করলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসে কিছু চেঞ্জেস আনলাম। তারপরে আর কি, আর কোথাও চেঞ্জ করছি? আর কোথাও চেঞ্জ করি নাই, রিমাইন্ডার অফ রাখছি। হ্যাঁ, এগুলো অফ থাকবে আপাতত পক্ষে। আচ্ছা, এটাকে সেভ করতে বলতেছে। আচ্ছা ওকে ফাইন, সেভ করি। আবারও যাব গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংসে, একটু চেক করে আসবেন সবগুলো প্রপারলি হয়েছে কিনা। অনেক সময় নেটওয়ার্কের ইস্যুর কারণে আর কি আসতে চায় না। হ্যাঁ, ওগুলো দেখে নেবেন। ওকে, আসেন এবার এক্সপেন্সে চলে যাব আমরা। এবার আসেন এক্সপেন্স। কেন এই এক্সপেন্সটা, সেলসটা কেন ঠিক করলাম? সেলসটা ঠিক করার পিছনে রিজন হচ্ছে যাতে আমার প্রপারলি অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট হয়। আর এক্সপেন্সটাকে কেন ঠিক করবো? যাতে আমার প্রপারলি অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট হয়। বুঝাতে পারছি? তো প্রথমে দেখেন বিলস অ্যান্ড এক্সপেন্স। আমি এটাকে এডিট অপশনে যাব, শো আইটেম অ্যান্ড টেবিল, টেবিল অন এক্সপেন্স পারচেজ রিলেটেড ফর্ম, মানে এক্সপেন্স এবং পারচেজ রিলেটেড ফর্মে আমরা টেবিল দেখতে যাচ্ছি আইটেমের। এটা অন থাকবে। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, এটাও আমরা অন রাখবো। এই অপশনটা খুব ইন্টারেস্টিং, বাট এটা আমি এখন অন করব না। এটা জাস্ট একটু বলে রাখি, যে কারো কাছ থেকে আগের দিনে এই প্র্যাকটিস গুলো হইতো, যে কারো কাছে 10 টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে এসে আমি সেটা 20 টাকা দিয়ে বিক্রি করে দিছি আরেকজনের কাছে, কিন্তু যার কাছে বিক্রি করছি সে জানে না আমি এখানে লাভ কত করছি। এট দ্য সেম টাইম, মানে নিয়ে এসে বিক্রি করে দাও হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, যে ধরেন মানে আর কি বাজেটের পরে অনেকে বিজনেস করে না, মৌসুমী ব্যবসায়ী যারা, তখন একজনের কাছ থেকে কিনে কিনে আরেকজনকে এট দ্য সেম টাইম সেল করে দেয়। তো ওই যে মাঝখানে যে বেনিফিটটা, সেটা তো আর যার কাছে সেল করছে সে তো আর জানে না। তো এটার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। হ্যাঁ, তো এটা আপাতত পক্ষে অফ থাক। তারপর ডিফল্ট বিল পেমেন্ট টার্ম, আমি ধরে নিলাম যে আমি 30 দিন পর পর টাকা পরিশোধ করি, ডিফল্ট। পরবর্তী চেঞ্জেবল, আর এখানে কোনো কিছু প্রয়োজন নেই। পারচেজ অর্ডার অন থাকবে। এই পারচেজ অর্ডার, এই যে যে পারচেজ অর্ডারের কথা আমি বলছি, এটা হচ্ছে যে আমি কারো কাছ থেকে কোনো কিছু কিনতে চাই, তাকে আমি একটা লিস্ট প্রদান করছি, সেটা হচ্ছে পারচেজ অর্ডার। ঠিক আছে, আর মেসেজ অপশন যেভাবে আছে ওইভাবে আমি এটাকে সেভ করে দিব। ওকে, এরপর আসেন টাইম। টাইমে চলে যাই আমরা। টাইমে গেলে বলেন তো, বাংলাদেশের ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক কবে? বাংলাদেশে আচ্ছা, শনিবারও তো হয় না? শনিবার তো অনেক অফিস থাকে। Okay. তো এখন আমরা কোন দেশে প্র্যাকটিস করতেছি? ইউএসএ, তাহলে ওকে, তাহলে আমি এখান থেকে মানডে দিয়ে সেভ করে দিলাম। আর টাইমশিট, টাইমশিট অবশ্যই অন থাকবে, কারণ আমার যে এমপ্লয়িরা আছে তারা যদি এক্সট্রা করে যে কাজগুলো করবে বা সার্ভিসগুলো দিবে, তাদের সে টাইমশিটটাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, সে কতক্ষণ কাজ করছে, তাকে কত পে করতে হবে, এই জন্য এই দুটো অপশন অন থাকবে। এরপরে আসেন অ্যাডভান্স অপশন। এই অ্যাডভান্স অপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং মেথড কয়টা বলেন তো?
ক্যাশ আর অ্যাক্রুয়াল, তাই না? সবাই কি বেসিসে ইউজ করে? অ্যাক্রুয়াল বেস, মানে আর কি বকেয়া ভিত্তিক পদ্ধতি। যখনই ট্রানজেকশন হবে তখনই সেটা কি হবে? অ্যাকাউন্টিং এ ট্রানজেকশন হবে। এবার আসেন অ্যাকাউন্টিং এর ভিতরে এডিট অপশনে চলে যাই। ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার বাংলাদেশে কবে বলেন তো? জুলাই। আর তাহলে ইউএস এ কবে? ইউএসএ অক্টোবর। হুম, অক্টোবর। পিছনে এটাই জিজ্ঞেস করছি, ইউএস এ তাহলে কবে? ইউকে এর কবে? ইউকেটা ভুলে গেছি, তবে ইউএসএ ইউএস এ জানুয়ারি। Sure. অক্টোবর। Most of the country may be January. ভাই আর্থিক বছর জানতে চাইছি, নট ক্যালেন্ডার ইয়ার, ফিসক্যাল ইয়ার জানতে চাইছি। শিওর? ওকে, তাহলে আমি একটু নতুন এক্সপিরিয়েন্স পাবো। ওকে, আমি কিন্তু জানি, তারপরে আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। বুঝতে পারছেন? ইউকে তে এপ্রিল না ভাই? হুম, মে এপ্রিল। ওকে, তো অক্টোবর, তাহলে ট্যাক্সের কালেকশনও হবে কি ওই দিন থেকেই কালেকশন স্টার্ট হবে। অ্যাকাউন্টিং মেথড অ্যাক্রুয়াল এবং ক্লোজ দ্য বুকস, এই অপশনটা একটু ইন্টারেস্টিং। ধরেন আমার এটা অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমার কোম্পানি। এখন আমি আপনাদের যে কোনো একজনের অ্যাকাউন্টেন্টকে আমি হায়ার করব। এখন আপনাদেরকে তো আমি চিনি না, অনলাইনে কনভারসেশন হয়েছে, আপনাদেরকে আমি হায়ার করলাম। এখন আপনারা যে প্রিভিয়াস ইয়ারে ডাটা গিয়ে চেঞ্জ করবেন না, এটার ভরসা কি, তাই না? তো আমি এখান থেকে একটা ক্লোজ দ্য ডেট সেট করে দেব, বা ক্লোজিং ডেট, মানে এই ডেটের আগে গিয়ে যদি আমি এই কন্ডিশন দিই, অ্যালাউ চেঞ্জেস আফটার বিং এ ওয়ার্নিং, ধরেন আমি এই অপশনটা দিলাম, এই ডেটের যখন এই অপশনটা দিয়ে সেভ করে দিব, ওই ডেটের আগ পর্যন্ত ডাটা আপনার জন্য কি বন্ধ হয়ে যাবে, আপনি আর চেঞ্জ করতে পারেন। যখনই চেঞ্জ করতে যাবেন ক্লায়েন্টের কাছে ওয়ার্নিং চলে যাবে। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে এন্টারিং পাসওয়ার্ড, মানে ওয়ার্নিংও যাবে, একটা পাসওয়ার্ডও দিতে হবে। এখন পাসওয়ার্ডটা কি সেট করে দিবে? ক্লায়েন্ট সেট করে দিবে, ঠিক আছে? তো আপাতপক্ষে এটা অফ থাকবে, সেভ করে দিলাম। এরপর ট্যাক্স ফর্ম পার্টনারশিপের চার্ট অফ অ্যাকাউন্ট বলতে কি বুঝি বলেন তো, এক সেন্টেন্সে বলবেন, হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্ট। লিস্ট অফ অ্যাকাউন্টস, আর কোন কোন হেডে আমি এন্ট্রি করি? অ্যাকাউন্টিং হেড, লেজার হেড, পিছনে ঠিক আছে, ভাইদের কথা কি সহমত? হ্যাঁ, লিস্টটাকে চাকা এটা অ্যাসেট লাইবিলিটি এক কথায় তো হচ্ছে আমরা কোন হেডে এন্ট্রি করি। হ্যাঁ, লিস্ট অফ অ্যাকাউন্ট, ওইটি লেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখন লেজার অ্যাকাউন্টে যদি কোড নাম্বার থাকে আমাদের জন্য ব্যবহার করতে ইজি হয়, তাই না? তো এই জন্য আমরা এনেবল অ্যাকাউন্টটাকে দিব, পাশাপাশি শো অ্যাকাউন্ট নাম্বার এইটাকেও চেক মার্ক দিতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, তো তাহলে তখন নাম্বার দিতে পারবো। আর ডিসকাউন্ট, যত ধরনের ডিসকাউন্ট রিলেটেড আছে সে অটোমেটিক্যালি এখানে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে নিবে, এটা আমার ওরি হওয়ার কিছু নাই। এসএপি যেটা হয় যেটা না, আচ্ছা, তারপর আসেন ক্যাটাগরি। এই ক্যাটাগরি অপশনটা আমি এখন অফ রাখবো। ক্লাস এবং লোকেশন, একদম সহজভাবে যদি বলি, ধরেন আপনারা তো সুপার শপে কেনাকাটা করতে গেছেন, গেছেন না? পিছন থেকে গেছেন? হ্যাঁ, আছেন আপনি ক্লাসে? ওকে, তো সুপার শপে যখন আমরা যাই কেনাকাটা করতে, তখন বিভিন্ন সেকশন থাকে না আলাদা আলাদা? হ্যাঁ, ধরেন জুনিয়র বেবিসদের জন্য একটা, মাদার্সদের জন্য একটা, তারপর ভেজিটেবল, তারপরে গ্রোসারি আইটেম, এগুলা কেন আলাদা থাকে বলেন তো? পিছনে রিজন কি? আপনি কি সহজে খুঁজে পান এজন্য? কোন আইটেম থেকে আমার সেল এবং প্রফিট কিরকম, মানে ক্যাটাগরি ক্যাটাগরি থেকে। রাইট, ক্যাটাগরি, মানে ধরেন এখন মিরপুর এলাকায় সে ব্যবসা করতে চাচ্ছে, ধরেন মিনা বাজার, সে কি করলো, তার একটা আউটলেটে সে বেবিসদের আইটেম অনেক বেশি তুলছে। অবশ্যই তার প্রয়োজন, সে দেখবে যে কোন আইটেম বা কোন জিনিসটা মানুষ বেশি নিচ্ছে, বা আমার প্রফিট কোনটাতে বেশি। তো সেজন্য সে কি করবে, ট্র্যাক, এটার জন্য তো ডিভাইসের সাথে তো ট্র্যাক লাগাইতে পারবে না, তার যখন প্রোডাক্ট সেল হবে তার উপর সে ট্র্যাকিং করতে পারবে, বা কিনলে তখন সেটা ট্র্যাকিং করতে পারবে। তো এটার জন্য অপশন আমাকে ব্যবহার করতে হবে ট্র্যাক ক্লাস।
আর লোকেশনটা কি, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট আউটলেট বিভিন্ন জায়গায় থাকে। এখন সেই আউটলেট গুলা তাকে কেমন বেনিফিশিয়ারি করতেছে সেটা হচ্ছে কি ট্র্যাক লোকেশন। ওয়ান কাইন্ড অফ যদি আমি বলি ভাই সোজা কথা, রেলিভেন্ট কস্ট। ঠিক আছে, যদি কেউ রেলিভেন্ট কস্ট আয় করে আসেন সেটার কনসেপ্টই এখানে। তারপর অটোমেশন। অটোমেশন কি ভালো বলেন তো? ভালো না। অটোমেশন কিসে করবেন সেটা এই যে, বা ওভারঅল যদি আমি জিজ্ঞাসা করি অ্যাকাউন্টিং এর জন্য অটোমেশন কি ভালো না খারাপ? ভালো না। কিছু কিছু ক্ষেত্রে ভালো বা কিছু ক্ষেত্রে খারাপ। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে যেমন মাউস বাটন হ্যাঁ। ম্যানুয়ালি দিতে চাই না? আচ্ছা, ওকে। এখন অটোমেশন আসলে কোনোটারই ভালো না, কারণ দেখে শুনে করা ভালো। এখন দেখেন এখানে তিনটা অপশন দিছে, প্রিফিল ফর্ম উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। যখন ধরেন আপনি একটা ইনভয়েস বানাইছেন, বানানোর পরে আরেকটা ইনভয়েস বানাইতে গেছেন, আগের ইনফরমেশন সব রয়ে গেছে, তখন কি আপনার বিরক্ত লাগবে না? তখন সেগুলোকে কেটে তারপর আবার নতুন করে বানাইতে হবে। তো এটা অফ থাকবে। অটোমেটিক্যালি ইনভয়েস আনবিল অ্যাক্টিভিটি এটা অফ থাকবে। অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট। ভাই আমরা বাঙালিরা জীবনেও মানে আর কি পেমেন্ট ডেটের তারিখ আমরা পেমেন্ট দিই না, তাই না? মনে থাকে না। হ্যাঁ মনে থাকে না ভাই, ভুলে গেছিলাম ভাই। কিন্তু ঠিক আছে, বাই মিস্টেক। দরকার হয় ভাই আগে, যেমন হচ্ছে মানে সার্ভিস রিলেটেড যেগুলো মান্থলি সবসময় ভাই আপনি ইনভয়েস 1001 করছেন, আপনি আমাকে বুঝান, তারপর 1002 নামে আরেকটা ইনভয়েস করতে গেছেন, তাই 1001 এর আপনার সব ইনফরমেশন না কি লাগবে আপনার? চলে আসে তাইলে আমার এটাই বলছি আমি, হ্যাঁ। তারপর অটোমেটিক্যালি আমি বিল পেমেন্ট অ্যাপ্লাই করব না, এই জন্য এই অপশনগুলো অফ থাকবে, হ্যাঁ। না ওইটা খারাপ জিনিস যে বিগত স্টেপ থেকে যাবে। তারপরে অটোমেটিক্যালি আপনি কি চাইবেন যে টাইম হওয়ার সাথে সাথে বিল পেমেন্ট হয়ে গেছে? না না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এরা চাইবেই না, তো এটা দুই অফ মাস থাকবে। টেলিগ্রাম থাকার পরে 3 মাস পরে চিন্তা করে 1 মাসের বিল দিবে। তারপরে প্রজেক্ট, ঠিক আছে, যদি আপনার প্রতিষ্ঠান যদি কোনো অর্গানাইজ করতে করে কোনো জব রিলেটেড অ্যাক্টিভিটি গুলো এক জায়গা থেকে, তখন সে প্রজেক্ট অপশন গুলো ব্যবহার করো। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। প্রজেক্টটা হচ্ছে ধরেন আহ, আপনার প্রতিষ্ঠান কোন একটা কাজ করার জন্য একটা উদ্যোগ নিচ্ছে, ঠিক আছে। এখন সেই কাজের সকল কিছু সে চায় এক জায়গা থেকে আমি দেখতে, যে আমার এই কাজের পারপাসে আমার কত লাভ হয়েছে, লস হয়েছে, আমার কি কি ডকুমেন্ট ব্যবহার হয়েছে, বা আমার কি কি জিনিস আমি ইউজ করলাম, সবগুলো জিনিস আমি এক জায়গা থেকে দেখতে চাই, তখন সেক্ষেত্রে কি প্রজেক্টের ইউজ করবে। তারপর হচ্ছে হোম কারেন্সি। ভাই রিয়েল এস্টেট বা ইয়েতে ওরা তো মানে কস্টিং বা এগুলো প্রজেক্ট সবই করতে বেসিসে পারবে। তো হোম কারেন্সি আমাদের কি হবে বলেন তো? ইউএসডি। আর মাল্টি কারেন্সি, সোজা এক কথায় বলে দিই, যখন আপনার ডিফারেন্ট কারেন্সিতে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন থাকবে, ডিফারেন্ট কারেন্সিতে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন থাকবে, তখনই অপশন অন করবেন। যদি কোনো ভুলবশত অ্যাকাউন্টে যদি আপনি একবারের জন্য যদি মাল্টি কারেন্সি অন করেন, আর দ্বিতীয়বার আপনি অফ করতে পারবেন না। হোম কারেন্সি এই যে এখানে বলে দেওয়া আছে। তারপর হোম কারেন্সি লক হয়ে যাবে, কিছু ফিল্ড আপনার গায়েব হয়ে যাবে, কিছু নতুন এক্সট্রা ফিল্ড আসবে, হ্যাঁ। তো এটা আপাতত পক্ষে অফ থাকবে। এটা কি ভাই ক্লায়েন্টই হচ্ছে দিয়ে দেয় মাল্টি কারেন্সি তাদের তারপর হচ্ছে আদার প্রেফারেন্স, বলেন ডেট ফরম্যাট কি ডেট ফরম্যাট হচ্ছে ইউএস এর? মান্থ ডেট ইয়ার। হুম, আপনি টেনশনের কারণ নেই ভাই, যারা মুখস্থ বলতেছেন অনেকে বলতেছেন আমরা হয়তো নাও পেতে পারি, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ। কারেন্সি ফরম্যাট আগে ডলার চিহ্ন, তারপরে তিনটা ওয়ার্নিং অন করে দিব। সংক্ষেপে বলি, ওয়ার্নিং দিবে যখন আপনি সেম ডুপ্লিকেট চেক নাম্বার ব্যবহার করবেন, ওয়ার্নিং দিবে যদি আপনি সেম বিল নাম্বার ব্যবহার করেন, ওয়ার্নিং দিবে যদি সেম জার্নাল নাম্বার ব্যবহার করেন, তিনটা অন থাকবে। আর এটা হচ্ছে সেফটি পারপাস, সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর। এখন 1 ঘন্টা ধরেন আপনি অ্যাকাউন্টে ঢুকছেন, 1 ঘন্টা পর্যন্ত কোনো কাজ করেন না, আপনি ইউটিউব চালাইতেছেন, ফেসবুক দেখতেছেন, কত কিছু করতেছেন, তাই না? 1 ঘন্টা পর অটোমেটিক্যালি সে সাইন আউট হয়ে যাবে। 1 ঘন্টা না, ওই আধা ঘন্টা পরেই সে সাইন আউট করে নিবে। তো সেভ করে দিলাম, দিয়ে আমি টান দিব। এটা হচ্ছে মোটামুটি আমার সেটিংস। একবার একটু রিফ্রেশ করে নিব যাতে সেটিংস গুলা প্রপারলি অ্যাডজাস্টেড হয়ে নেয়। ওকে, তো আমরা যে যে সেটিংস গুলো করলাম, কি কি সেটিংস করলাম? কোম্পানি সেটিংস করলাম, তারপরে সেলস এক্সপেন্স এবং টাইম অ্যাডভান্স, এই সেটিংস গুলো করলাম, তাই তো?
এরপরে আসেন প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড। এখন নরমালি ধরেন আমি যদি কুইক বুকসে যে প্যাকেজটা আমি পারচেজ করছি প্লাস ধরেন কোনো কারণে আপনার ক্লায়েন্টের বিজনেস এক্সপান্ড হয়ে গেছে, সেই কারণে সে চাচ্ছে যে এই প্লাস থেকে অ্যাডভান্সে যাওয়ার জন্য, তখন সে কি অন্য কোথাও থেকে কিনতে হবে না, এই অ্যাকাউন্টের মধ্যে থেকে সে কিনতে পারবে। জিনিসটা কেমন দেখেন, এই যে গিয়ার আইকনে চলে যাবেন, সাবস্ক্রিপশন এন্ড বিলিং। ওই যে আপনাদের প্রথম দিন যখন প্লাস কিনেছি তখন কিন্তু নিচে অনেক ক্যারেক্টারিস্টিক্স ছিল, আমি বলছি এগুলো পরে রাখবেন। পরে রাখলে কি হবে, ক্লায়েন্টকে একটা এক্সট্রা কনসালটেন্সি দিতে পারবেন ভাই, বুঝতে পারছি? এই যে দেখেন কুইক বুকস প্লাস, এটা ট্রায়াল পিরিয়ড কবে শেষ হবে সেটাও বলে দেওয়া আছে, হ্যাঁ। ওকে, এখন এখানে তিনটা অপশন, ডাউনগ্রেড, ক্যান্সেল, আপগ্রেড ইওর প্ল্যান, বুঝতে পারছি? তো ধরেন আমি আপগ্রেড করতে চাই, তো আপগ্রেড ইওর প্ল্যানে চলে যাব। যদি আপগ্রেড করি অবশ্যই কিছু এক্সট্রা বেনিফিট পাবো। এই যে দেখেন কয়জন প্লাস, এখন দুইজন অ্যাকাউন্টেন্ট একসাথে কাজ করতে পারবে, আর এখানে তিনজন অ্যাকাউন্টেন্ট কাজ করতে পারবে। তারপর এখানে 5 জন ফুল অ্যাক্সেস পাবে, আর অ্যাডভান্সে গেলে কয়জন, 25 জন পাবে। এই যে কাস্টমাইজ রোল, ব্যাকআপ, রিস্টোর কুইকবুকস ডাটা, কাস্টমাইজ রিপোর্টিং ফিল্ড, অটোমেটেড ওয়ার্কফ্লো, তারপর গ্রেটার ইনসাইট, এস্টে অর্গানাইজ, প্রিমিয়াম সাপোর্ট, সব কিছু পাবে যদি সে অ্যাডভান্সে যায়। তো আমরা চুজ প্ল্যানে চলে যাব। একই অ্যাকাউন্টে অ্যাক্সেস, গেট স্টার্টেডে চলে যাব। আপনি 5 জন অ্যাকাউন্টেন্টকে হায়ার করতে পারবেন। এখন তো অ্যাডভান্স হয়েছে, কিন্তু হুম। আছে দুজন। প্লাসে 2 জন, অ্যাডভান্সে হচ্ছে 3 জন অ্যাকাউন্টেন্ট, আর ইউজার হচ্ছে প্লাসে 5 জন, আর অ্যাডভান্সে হচ্ছে 25 জন। তাদেরকে ইনভাইট করে করে আনতে পারবেন। অ্যাডভান্সে গেলে এক্সট্রা কিছু ফিচার আছে। ওকে, এই যে এখান থেকে এখন আমরা আরেকবার একটু চেক করি। দেখেন অনেকগুলা ইয়ে চলে আসছে এখানে, হ্যাঁ, অনেকগুলা ট্রানজেকশনের জন্য চলে আসছে। তো সাবস্ক্রিপশন এন্ড বিলিং এ চলে যাব। তাহলে দেখতে পাবো আমরা এখন কোন প্যাকেজে আছি, এই যে অ্যাডভান্স প্যাকেজে আছি, তাই না? এখন এই ছাড়াও যদি আপনার অ্যাডভান্স থেকে যদি কোনো কারণে ডাউনগ্রেড করার প্রয়োজন পড়ে, তখন এই যে ডাউনগ্রেড ইওর প্ল্যানে চলে যাবেন। অ্যাডভান্সের নিচে কি কি প্যাকেজ আছে, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস। যেটাতে যাইতে চায়, দেখেন কত খরচ কম, $89। এটা কি বেশি খরচ একটা প্রতিষ্ঠানের জন্য? হ্যাঁ, মান্থলি তো। এই যে দেখেন প্লাসে আসলে আমি এই জিনিসগুলো হারাবো, কি কি জিনিস হারাই ফেলবেন সেগুলো বলা আছে। কন্টিনিউ দিব। দেওয়ার পরে চেঞ্জ প্ল্যানে চলে যাব। এই যে প্লাস, গেট স্টার্টে চলে যাব। তাহলে একবার আপগ্রেড করতে পারবেন বা ডাউনগ্রেড যে কাজই করেন না কেন আপনার সফটওয়্যারের ভিতর থেকেই করার ফ্যাসিলিটি আছে। আপনাকে এক্সট্রা করে অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন নাই। যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টটাকে আপনি বাড়াইতে পারেন, বা সিম্পল স্টার্টে যেতে পারেন, বা এসেনশিয়ালে যেতে পারেন। সব থেকে বেশি ইউজার হচ্ছে প্লাসের, ঠিক আছে? কারণ সিম্পল স্টার্ট, এসেনশিয়াল কিন্তু ধরেন আপনি একটা স্মল মিডিয়াম প্রতিষ্ঠানের জন্য গেছেন, তাদের আপনি কি করছেন, এসেনশিয়াল আপনি প্যাকেজ দিয়েছেন, ভাই অনেক কিছুই ঝামেলা করবে। যেরকম ধরেন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমার একটা স্টুডেন্ট প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, অ্যাডভার্টাইজিং এজেন্সি নিকেতনে, তারা কি করছে, আমার এখানে এক স্টুডেন্ট, সে বললো যে আপনারা ইয়া নেন, কি বলে, প্লাস নেন। তারা বলতেছে না প্লাস নিব না, এসেনশিয়াল নিলে হচ্ছে আমাদের খরচ কম হবে। এখন এর পরবর্তীতে সে বলতেছে যে আমার ইনভেন্টরি ভ্যালুয়েশন রিপোর্ট কই, ভাই এসেনশিয়ালে গেলে তো ইনভেন্টরি ভ্যালুয়েশন করা যাবে না। তারপর আবার বলতেছে বাজেটিং করা যায় না, অনেক কিছু আছে না। তা আপনার যে যে কাজ লাগবে আপনি আগে ওই লিস্টটা পড়বেন, পরে আপনার প্রয়োজন যেটা সেটাই নিবেন, ঠিক আছে? ওই টাকার চিন্তা করলে হবে না। এখানে কি কাস্টমাইজ কোনো কিছু, মানে যে মডিউল গুলো দিচ্ছে, এখন কারো যদি এর চেয়ে বেশি কিছু মনে না, সেটা কাস্টমাইজ হবে? না এটা পসিবল না। ওকে, তো আমরা প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেডে চলে আসলাম। এবার আসেন আমরা একটু ইনভয়েসটাকে কাস্টমাইজ করি। আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে বিভিন্ন ডিজাইনের ইনভয়েস দেয়, তাই না?
ইনভয়েস গুলা বা আমাদেরও বিভিন্ন প্যাড থাকে বা ইয়ে থাকে, আমরা সেখানে প্রিন্ট আউট করে দিই। তো এখানে দেখেন এটার জন্য আমরা অপশন পাবো গিয়ার আইকন। গিয়ার আইকন থেকে চলে যাব হচ্ছে এখন কি আমরা অ্যাডভান্সে গেছি? প্লাসে চলে আসছে, কাস্টম ফ্রম স্টাইলে চলে যাব। এখানে একটা তারা বাই ডিফল্ট একটা সেটআপ করে রাখছে, ঠিক আছে? এখন আমরা নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আমি একটা সেট করে দেখাবো, আপনারা বাকি দুটো সেটআপ করবেন, হ্যাঁ? সেম ভাবে। ধরেন আমি একটা ইনভয়েসের প্যাটার্ন তৈরি করব। কিভাবে? দেখেন। প্রথমে আমাকে বলতেছে একটা নাম দেওয়ার জন্য। দিলাম হইতেছে মাই টেমপ্লেট। মাই টেমপ্লেট দিলাম। এরপর আসেন চেঞ্জ দ্য টেমপ্লেট। ক্লিক করেন। দেখেন ডান পাশে দেখবেন যে আপনার প্যাটার্ন চেঞ্জ হবে। প্রিভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন ডান পাশে চেঞ্জ হচ্ছে। জি। হ্যাঁ, আপনার যেটা পছন্দ ধরেন আমি এটা নিলাম। তারপর লোগো, লোগো তো নাই এখানে। প্লাস নিতে যাব, অবশ্যই লোগো দিতে হবে, নাহলে এখানে শো করবে না। এই যে শো লোগোতে চলে গেলাম, এই যে দেখেন ডান পাশে দেখাচ্ছে। এটা সাইজ আপনি বলে দিতে পারেন। কেমন? এটা কোথায় প্লেসমেন্ট হবে সেটাও আপনি বলে দিতে পারেন। না চাইলে হাইড লোগো করে দেবেন। তারপরে অ্যানাদার কালার। কালার এখান থেকে, হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি অন্য কালার দিতে পারবো কিনা। গুগলে যাবেন, গুগলে গিয়ে ওই কালারের কোড নাম্বার সার্চ করবেন, করে এসে এখানে দিয়ে দিবেন, দেখবেন যে ওই কালার চলে আসছে। মানে এখানে যেগুলো দেওয়া আছে এর বাইরে। হ্যাঁ, এর বাইরে এগুলো তো চেঞ্জেস। এই এটা দেখেন, একটু দেখুন যে কালারের কোর্সটা যেটা বললেন। তো দেখেন আমি প্রত্যেকটা কালার চেঞ্জ করতেছি আর একটা করে কোড চেঞ্জ কোড হচ্ছে কিনা। আসছে। হ্যাঁ, এটাই বলছি, এটাই গুগলে গেলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কালার কোড দিয়েছে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে ফ্রন্ট। এই ফ্রন্টে ক্লিক করলে আমার অন্য জায়গায়, এই যে ফ্রন্ট এই চারটাই দেওয়া যাবে, ঠিক আছে? আমি দিলাম হচ্ছে কুরিয়ার ফ্রন্ট। ফ্রন্টের সাইজটা 12, 10, 8, আমি 10 এ রাখলাম স্ট্যান্ডার্ড সাইজ। ইএফটি ডিটেলস লাগবে না। প্রিন্ট সেটিংস, যদি আপনারা পেজের মার্জিনের মাপ জানেন, ওয়েল চেঞ্জ করবেন, না হলে যেভাবে আছে ওইভাবে রিসেট রেখে দিবেন। এটা গেল প্রথম প্যানেল, ডিজাইনের কাজ। এরপর আসেন কন্টেন্ট। কন্টেন্ট তিনটা পার্ট, হেডার, টেবিল আর ফুটার। হেডার পার্টে চলে আসেন ক্লিক করে। তো এখানে কি কি জিনিস দেখা যাচ্ছে? যা যা জিনিস দেখা যাচ্ছে এখানে সেম জিনিস। ধরেন আপনি চান নাই ফোন নাম্বারটা দেখানোর জন্য চাচ্ছেন না, জাস্ট এটাকে আনচেক করে দেন, দেখেন ফোন নাম্বার এখান থেকে উঠে চলে গেছে, ঠিক আছে? তারপরে ধরেন আপনি চাচ্ছেন ওয়েবসাইট দেখানোর জন্য, এই যে ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইট এই যে এখান থেকে আনচেক দিলে চলে যাবে। আর কি কি জিনিস দেখাবে? ইনভয়েস, ফর্ম, টার্মস, ডিউ ডেট, পেমেন্ট মেথড। এই যে এ পাশে ডেট, টার্মস, ডিউ ডেট, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম হেডারের পার্ট। এরপর আসেন টেবিলের। এখন টেবিলের মধ্যে ডেটের কলাম একটা, আইটেম নেম একটা, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ঠিক আছে? এখন আপনি চান ধরেন ইনক্লুড কোয়ান্টিটি অ্যান্ড রেট, একটা কলামের মধ্যে থাকতে একভাবে থাকবে। যেইভাবে চান বা কোনো কলাম যদি আপনি দেখতে না চান সেগুলাকে আপনি হাইড করে দিতে পারেন, এই যে, ঠিক আছে? এরপর আসেন ফুটার। ফুটারের মধ্যে কি কি আছে? ডিসকাউন্ট, ডিপোজিট। ওই যে আমরা যখন সেটিংস অন করে আসছিলাম তখন কিন্তু ডিসকাউন্ট ডিপোজিটের অপশন অন করে আসছি, নাহলে কিন্তু এখানে পেতাম না। আবার অনেকে পছন্দ করে নিচে সামারি দেখার জন্য, এই যে ক্লিক করেন, নিচে সামারি আকারে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ইমেল অ্যান্ড ওয়েব অনলি, মানে শুধুমাত্র ইমেলের ক্ষেত্রে ইনভয়েসের নিচে একটা সামারি দেখাবে, এছাড়া আর অন্য জায়গায় দেখাবে না। আবার এইখানে অনেক সময় কিছু শর্ত দেওয়া থাকে, তাই না? আপনার ইনভয়েসের অনেক ধরনের শর্ত থাকে। তো আপনি শর্তগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। আমি ধরেন একটা সিম্পল উদাহরণ দিয়ে দেখাই। ইফ প্রোডাক্টস ডিফেক্টিভ মাস্ট বি রিটার্ন উইথিন 5 days। যদি কোনো কারণে প্রোডাক্ট ডিফেক্ট হয় তাহলে 5 দিনের মধ্যে সেটাকে ফেরত যেতে দেয়, এই যে, ঠিক আছে? এখানে লেখাটা শো করবে। তারপর ফুটার টেক্সট অনেক সময় লেখা থাকে, গ্রিটিংস লেখা থাকে, তাই না? থ্যাঙ্কস ফর কামিং বা এরকম টাইপের, ডিসপ্লে থ্যাঙ্কস ফর চুজিং আস। ডিজিটাল সিগনেচার বা কিছু অ্যাড করা যাবে? না, সিগনেচার অ্যাড করা যাবে না। এগুলা অনলাইন বেসড, সিগনেচার লাগে না। আপনি প্রিন্ট আউট করে তারপর সিগনেচার দিয়ে দিতে পারেন। হ্যাঁ,
সেটা এখন আপনার ইস্যু। তারা তো অটোমেটিক জেনারেট, কারণ সবাই জানেই এটা কোথায় থাকবে, এই যে এখানে থাকবে। দেওয়ার পর এরপর আসেন ইমেইল। এই যে আসেন ইমেইলে, এখানে এই যে ইমেলটা ক্লায়েন্টের কাছে ইমেলটা এইভাবে যাবে, হ্যাঁ। ডিউ ডেট আছে, এই যে একটা লেখা, এই যে লেখাটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। আপনি এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন কি কি লেখার প্রয়োজন। আর এই যে বিল নাম্বার, টার্মস, এই যে সকল কিছু টোটাল জিনিসটা এভাবে যাবে। আপনার তো প্রয়োজন নাই সিগনেচার, কেন প্রয়োজন আছে বলেন তো আমাকে? এই যে না না, কেন প্রয়োজন আছে? এখান থেকে কোম্পানির লোগো আছে, তাই না? কোম্পানির ইমেল অ্যাড্রেস আছে। তারপরে দেখেন সে এখান থেকে প্রিন্ট আর সেভ করে নিতে পারে। আবার দেখেন নিচে এখানে লেখাই আছে, ঠিক আছে? এই যে লেখাও আছে, ইফ ইউ রিসিভ অ্যান ইমেল দ্যাট সিমস প্লিজ চেক উইথ ইয়ার বিজনেস ওনার বিফোর পেইং। সে বলেই দিচ্ছে যে আপনি পে করার আগে চেক করে নেন। আর কত সাবধান করবে আপনাকে, তাই না? এটার সাথে কি মানে এটা মেইলে যাবে? এটা মেইলে যাবে, আর সাথে রাইট। এখন ফুল ডিটেলস, আপনি যদি চান যে না আমি শুধু সামারি পাঠাবো, তাহলে সামারি ক্লিক করবেন। যদি আপনি চান পিডিএফ অ্যাটাচ করে পাঠাবেন, পিডিএফ অ্যাটাচেবল, ফুল ডিটেলসে রাখেন, হ্যাঁ। রেখে জাস্ট আমি এটাকে ডান দিয়ে বের হয়ে যাব। তাহলে আমরা যে এতক্ষণ কাস্টমাইজ করলাম, এটার পরিণতি দেখতে হবে না আমাকে? একটু রিলোড দিয়ে নিই। সবগুলো যে কোনো কাজ করার পরে একবার রিলোড দিয়ে নেবেন, না হলে কি হবে, ওই যে সেটিংসটা প্রপারলি অ্যাপ্লাই হয় না অনেক সময়, বা ওই কাজটাও প্রপারলি অ্যাপ্লাই হয় না। এই দেখেন আমি কাজ করছি কিন্তু আসে নাই, এখন রিলোড দিব, দেখবেন চলে আস। মোস্ট অফ দ্য টাইম এটা নেটওয়ার্কের ইস্যু। আর ক্লায়েন্ট এটাতে সব থেকে বেশি বিরক্ত হয়, যে আপনি কোনো কাজ করতেছেন যে এইভাবে করে বাফারিং করতেছে, তখন ক্লায়েন্ট কিন্তু এটাতে বিরক্ত হয়, ঠিক আছে? তো এটার জন্য আলাদা ডেডিকেটেড লাইন ব্যবহার করার চেষ্টা করি। এই যে মাই টেমপ্লেট, হ্যাঁ, আমি এটাকে দেখবো এখন। এই যে প্রিভিউ পিডিএফ, দেখে আমার ইনভয়েসটা দেখতে কেমন দেখা যাচ্ছে। এই যে এগুলা সব নমুনা ডাটা, আবার বললেন না যে এটা ডাটা কই থেকে আসছে, ঠিক আছে? এই যে নমুনা ডাটা সে দিছে এইভাবে করে আসছে। এটা হচ্ছে আমার ইনভয়েস, ঠিক আছে? ওকে, এখন এটাকে আমি কি করব, ডিফল্ট করে দেব। এই যে চাইলে রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে? আমি এটাকে ডিফল্ট করব। আর এডিট করতে চাইলে তো এডিট করা যাবে। ডিফল্ট কেন করলাম? ডিফল্ট করার পিছনে রিজন হচ্ছে যখনই আমি কোনো ইনভয়েস প্রিন্ট আউট দিব তখন এইভাবে আসবে। আর এখান থেকে সেম ভাবে এস্টিমেট এবং সেলস রিসিভ করবেন। বলেন। ইনভয়েসটা কি? আমি ওই জন্য তো জিজ্ঞাসা করছিলাম। আপনি যখন প্রোডাক্ট সেল করেন, তাই না? আপনিই তো পাঠাবেন তাকে, তাহলে রেডি কে করবেন? ওই ক্লাসে তো আসি নাই আজকে, ঠিক আছে? আজকে শুধু মানে আর কি সিনারিওটাকে চেঞ্জ করতেছি আমি, হ্যাঁ। এটা টেনশন করেন না, সব অ্যান্সার আমি দিয়ে তারপরে যাব, হ্যাঁ। ওই বুঝ আমার থেকে ভালো খেলো আপনারা ছিলেন না, তো এটার অ্যান্সার আমি ইনশাআল্লাহ দিয়ে যাব। তো আমরা ইনভয়েসটা কাস্টমাইজ করলাম, সিমিলার ভাবে আপনারা সেলস রিসিপ্ট এবং বাকি যেটা আছে এস্টিমেট, এই দুটা করে ফেলবেন, কেমন? ওইখানে যে দুটা আছে। ওকে, তো আমরা মোটামুটি এ পর্যন্ত আমাদের টপিক কমপ্লিট। এবার আসেন ট্যাক্স। এখন ট্যাক্স নিয়ে আমাদের অনেকের অনেক কোশ্চেন থাকে। ভাই আপনাদের এত কোশ্চেনের অ্যান্সার আমি দিব না, কারণ আপনাদের কোশ্চেন হইতেছে অহেতুক কোশ্চেন। কারণ ট্যাক্স নিয়ে আমরা বাঙালিরা যেটা প্র্যাকটিস করি সেটা একেবারে টোটালি ভুল কনসেপ্ট, হ্যাঁ। বাইরের দেশে ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, জিএসটি বলেন, সবই একই মিনিং করে। আর এইখানে যে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে এটা অনলি ফর বিজনেস, নট ইয়োর পার্সোনাল। বারবার বলে দিচ্ছি, হ্যাঁ। বাংলাদেশ যেটা ভিএটি বা ভ্যাট বা মূসক নামে যেটা চলে, সেটাই হচ্ছে এটা। বুঝতে পারছি কথা? তো আপনার পার্সোনাল ট্যাক্স আপনি এখানে ইনক্লুড করবেন কি করবেন না সেটা ভাই আপনার ব্যাপার। এখন ওয়ার্ল্ডের মধ্যে এই একটা সফটওয়্যার আছে, তারা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির সাথে, মানে এক্সক্লুডিং বাংলাদেশ, বাংলাদেশ ব্যতীত ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির সাথে তারা সরাসরি কি করে, কানেক্টেড করে নেয়। মানে এই অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সময় পর পর ফাইল করা এবং পেমেন্ট করার যে কাজটা তারা এখানে করে থাকে, ওটা আমাদের পরে আলোচনা করব, জাস্ট কিছু ধারণা দিয়ে যাচ্ছি। এখন যেরকম অস্ট্রেলিয়া গেলে 10%
ট্যাক্স রেট আছে, বা আমেরিকাতে গেলেও কিছু প্রোডাক্টের স্টেট ওয়াইজ কিছু ট্যাক্স ভেরি করে, স্টেট ওয়াইজ। তারপরে আপনি লন্ডনে যান, ম্যানচেস্টারে যান, বা বিভিন্ন জায়গায় যান, তাদের স্টেট ওয়াইজ কিছু কি ট্যাক্স ভেরিয়েশন করে, তাই না? এখন সেই ক্ষেত্রে তারা কি করে, তারা এই কুইক বুকসটাকে সাবস্ক্রিপশন কেনার পরে সরাসরি গভর্নমেন্টের সাথে অ্যাড করে ফেলে। আমাদের যেরকম কি আমরা যখন ট্যাক্স দিতে যাই, এখন কিন্তু এনবিআর এখন অনলাইন বেস চলে আসছে, তাই না? এখন আমাদেরকে কি একটা ইটিন নাম্বার দেয় না? ইটিন আগে ছিল সেটা টিন, মানে কি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এখন সেটা দেয়া হইতেছে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক এরকম ভাবে আস্তে আস্তে বিজনেসের জন্য চলে আসবে বিন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আস্তে আস্তে অনলাইন বেস চলে আসবে। তো হ্যাঁ, হ্যাঁ, এখন তো বিন আছে। হ্যাঁ বিন আছে, মানে আর কি বিনটাকে চেঞ্জ করে এখন অনলাইন বেসড হয় না এখনো। বিন। হ্যাঁ, এখনো ওই চালানের মাধ্যমে গিয়ে দেওয়া, জমা দেওয়া এই কাজগুলো করে। তো আস্তে আস্তে সেটা অনলাইন বেসড হয়ে যাবে। বাইরের দেশে এই ট্যাক্সের যে সময়টা, যেরকম আমরা ইউএসএ কাউন্টিং এর টাইমটা কত দেখলাম, অক্টোবর থেকে স্টার্ট। যখনই দেখবেন যে মানে আপনার অগাস্ট সেপ্টেম্বরের দিকে, তখন তারা কিছু প্রতিষ্ঠান কুইক বুকস তারা সাবস্ক্রিপশন কিনবে। কেন কিনে? তাদের যে ডকুমেন্ট গুলো আছে প্রপারলি তারা কুইক বুকস থেকে কি করে নেয়, একদম অ্যাকুরেট করে নেয়, নিয়ে তারা ট্যাক্স জমা দেয়। ঠিক আছে, তারা মেজারমেন্ট হিসেবে চিন্তা করে, বেঞ্চমার্ক হিসেবে চিন্তা করে এসব সফটওয়্যার। বুঝাতে পারছি? তো তারা এখানে ইম্পোর্ট করে, কাজগুলাকে করে, আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে, করে আমরা তাদের এই কাজগুলা করি, এর বিনিময়ে তারা আমাকে পেমেন্ট করে। সব কাজ করতে হবে এমন না। হ্যাঁ, ধরেন এই যে সেট আপ করলাম, এখন আপনার ক্লায়েন্ট যদি নতুন ফ্রেশ ক্লায়েন্ট থাকে, তাহলে না তাকে আপনি সেট আপের কাজ করে দিবেন। এখন কেউ আসতে পারে যে ভাই আমার শুধু অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট করে দেন, কেউ আসতে পারে ব্যাংক রিকনসিলিয়েশন করে দেন, কেউ আসলে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট করে দেন, বা কেউ আসলে আপনার তার রিপোর্ট ঠিক করে দেন। মানে এক একজন এক এক কাজ নিয়ে আসবে, তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ট্যাক্সটাকে প্রপারলি দেওয়া। বুঝাতে পারছি? তো ভ্যাট বলেন, জিএসটি বলেন, যে নামেই বলেন না কেন, বিজনেসের ট্যাক্সটা সেম ভাবে থাকে। তো আমরা চলে যাব মাই অল অ্যাপস এর আন্ডারে ট্যাক্সের মধ্যে চলে যাব। আমি এখানে জাস্ট ট্যাক্সটাকে কিভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয় আমি সেম প্রসেসটা আমি দেখাবো। এই যে দেখেন, এখানে কিন্তু একটা চিত্র দিয়ে কিন্তু তারা খুব সুন্দরভাবে বুঝাইছে। একটা কি ফ্যাক্টরি বলেন বা যে কোনো কিছুই বলেন, এখানে ট্যাক্স মানে আর কি ডকুমেন্ট, এই যেটা কি ডকুমেন্ট না, ডকুমেন্ট গুলা ইম্পোর্ট হচ্ছে, ক্যালকুলেশন করতেছে, সুন্দরভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি কথা? এখন আমাদের কাছে কি কোনো অন্য কোনো দেশের কোনো কিছু আছে ইনফরমেশন, আমরা চাইলে কি দিতে পারবো? হ্যাঁ, তো দিতে পারবো না। এই জন্য আমরা কি করবো, আমাদের এই প্যানেলটাকে আপাতত পক্ষে স্কিপ করতে হবে। তো স্কিপ করার জন্য আমি একটা ডামি বা একটা নমুনা একটা ট্যাক্স সেট আপ করবো। হ্যাঁ, এটা দিয়ে দেখার দরকার নেই, আমাদের কাজ হচ্ছে পরের প্যানেলে। তো সেট আপ ট্যাক্সে চলে যাব। ধরেন আমি দিলাম বা স্যাম্পল ট্যাক্স দেবো। ঠিক আছে, যখন ট্যাক্স করব তখনই তার নামে একটা এজেন্সি হয়ে যাবে। ওকে, ট্যাক্স পিরিয়ড কবে হবে? অক্টোবর, তাই না? আর ফাইলিং ফ্রিকোয়েন্সি বাইরের দেশে মানে কোয়ার্টারলি বেসড হয়। আর রিপোর্টিং মেথডটা কি হবে বলেন তো? ভ্যাটের ক্ষেত্রে এনিওয়ান? ক্যাশ, অনলি ফর ভ্যাট, মানে ক্যাশেই কালেক্টেড হয়। হ্যাঁ, তো সেলস রেট ধরলাম হচ্ছে ধরেন 30%। হ্যাঁ, কালেক্টেড অন পারচেস এটাও 30% ধরে এটাকে নেক্সট দিয়ে দেব। এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে কিভাবে অ্যাড করতে হয় ট্র্যাকিং। হ্যাঁ, এটাকে ছোট করি, ট্র্যাকিং সেলস ট্যাক্স এটা দিতে পারেন, কেটে দিব, দিয়ে আমি এটাকে ওকে দিলাম। এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ট্যাক্সের প্যানেল। কিভাবে ট্যাক্স দিতে হয়, ফাইল করতে হয় সেটা কিন্তু এখন না, আবার বলে দিচ্ছি। এবার এটা হচ্ছে আমার ট্যাক্সের প্যানেল। বেসিক্যালি দেখেন, আমি যদি এটাকে আরেকটু মিনিমাইজ করি, এই জায়গাটা হচ্ছে আমার টোটাল সামারির জায়গা। কত আমি এই যে ট্যাক্সটা বা যে রেটটা, সেটা কত আমি সেলস বাবদ কালেক্ট করছি, কত আমি পারচেজ বাবদ পেইড করছি, কত আমার অ্যাডজাস্টমেন্ট, আর এট দ্য ফাইনালি আমার কত টাকা পে করতে হবে, এটা এখানে। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে আপনার রিটার্ন তৈরি করার জন্য সুন্দর এই জায়গাটা হচ্ছে প্রিপেয়ার রিটার্ন। এখান থেকে আপনি রিটার্ন তৈরি করতে পারবেন, এখান থেকে আপনি সাবমিশন করতে পারবেন যদি অনলাইনে কানেক্টেড থাকে। ঠিক আছে, আর রিপোর্ট দেখতে চাইলে এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন।
বুঝতে পারছি কথা? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল যে কাজ, আমরা যেটা শিখতেছি ট্যাক্স অ্যাড করা, হ্যাঁ? তো এটার জন্য আমরা চলে যাব অ্যাড ট্যাক্স এর যে অপশনটা আছে আমরা এখানে চলে যাব। ওকে, অ্যাড ট্যাক্স। এখানে ৩ টা ক্যাটেগরি আছে। সবথেকে বেশি ইউজ হয় কাস্টম ট্যাক্স। জিনিসটা কি? ৩ টাই আমি বলে দিচ্ছি একদম সিম্পল ভাবে। কাস্টম ট্যাক্স হচ্ছে নতুন করে ট্যাক্স অ্যাড করা। ধরেন আপনার 10% আপনার সেলস ট্যাক্স আছে। আপনি পারচেজ ট্যাক্স 8% অ্যাড করবেন, হ্যাঁ? তো নতুন করে একটা ট্যাক্স অ্যাড করতেছেন না? নতুন করে একটা রেট অ্যাড করতেছেন। তখন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কাস্টম ট্যাক্স। বুঝতে পারছি কথা? আর গ্রুপ রেটটা কি? যখন একটা প্রোডাক্টের উপরে আপনি কয়েকটা ট্যাক্স একসাথে ইম্পোজ করবেন বা আরোপ করবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে হবে গ্রুপ ট্যাক্স। ঠিক আছে? ধরেন আপনি মোবাইল ফোনের উপরে আপনি ধরলেন হচ্ছে কি বলবো, ইম্পোর্ট ডিউটি ট্যাক্স ধরলেন, কাস্টম ট্যাক্স একটা ধরলেন, সেলস ট্যাক্স একটা ধরলেন। তাহলে এই ৩ টা ট্যাক্সকে এড করে একসাথে করে আমি একটা রেট তার উপরে ধার্য করব, সেটাকে বলা হচ্ছে কি? গ্রুপ ট্যাক্স বা গ্রুপ রেট। এভারেজ হবে না ভাই, ৩ টা যোগফল। ঠিক আছে? কম্বাইন্ড। আর ট্যাক্স রেটটা কি? যদি সেম নামেই আরেকটা রেট অ্যাড করতে চান, ধরেন সেলস ট্যাক্স 10% আছে, আবার সেলস ট্যাক্স আপনি 12% করবেন, তখন সেক্ষেত্রে ট্যাক্স রেট একই নামে বাট রেটটা চেঞ্জ। প্রোডাক্টের ডিফারেন্সিয়েটের জন্য হ্যাঁ, প্রোডাক্টের ডিফারেন্সিয়েট অথবা দেখা গেল যে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন বা অর্থ বাজারের যে বিভিন্ন বাজেটগুলো হয়, বাজেটের প্রেক্ষিতে আপনার চেঞ্জ হইতে পারে। সেক্ষেত্রে আপনি ট্যাক্স রেট, তাহলে সহজ ভাষায় নতুন করে ট্যাক্স অ্যাড করতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে কাস্টম ট্যাক্স। তারপরে যদি এক বা একাধিক ট্যাক্স যদি আপনি একটা প্রোডাক্টের উপরে ধরতে চান, সেটা করতে হবে গ্রুপ রেট। আর যদি একই ট্যাক্সের উপরে রেটটা চেঞ্জ হয়, সেটা বাড়তে পারে কমতে পারে হোয়াটএভার, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে হবে ট্যাক্স রেট। ঠিক আছে? তো আসেন আমরা কাস্টম ট্যাক্সে চলে যাব। আপনাদের যে ফাইল দেওয়া আছে, আচ্ছা ভাইয়া, এটার মধ্যে একটা জিনিস একটু interrupt হ্যাঁ, করি। সেটা হচ্ছে আমরা যেমন নরমালি আমাদের বাংলাদেশের পারপাসে কোন একটা পেমেন্ট দিতে গেলে আমরা ভ্যাটটা কেটে রাখতেছি, প্লাস হচ্ছে আমার ইনভয়েসের উপরে যে হচ্ছে আমার মানে প্রোডাক্টের বেসিস করে আর কি যত পার্সেন্ট সেটা ট্যাক্সটা কেটে রাখতেছি। এখন এইসব নিয়ে কি আমাদের এখানে যে মডিউল গুলো দেওয়া বা এখানে যে কাজগুলোর মধ্যে আপনি যেটা বলবেন যে এখানে অনলি ভ্যাট নিয়ে কাজ, সেই ক্ষেত্রে কি মানে এটার কোনো কমপ্লিকেসি এখানে আমাদের আসবে এখানে? আপনার সিনারিওটা আরেকবার একটু ক্লিয়ারলি বলেন। মানে আপনি আহ, একটা ইনভয়েস করলেন। আমি হচ্ছে হুম, পেয়েবল এর আপনি যেটা বললেন যে আমি একটা ক্লায়েন্টের পেয়েবল এর কাজ করছি। পেয়েবল এর কাজটা হলো যে আমি টোটাল আমার পেয়েবল যত বা যেটা সেটা অনুযায়ী আমার পেমেন্টটা আমি আলটিমেটলি কত দিব সেটা প্রিপেয়ার করে দেয়। এখন আমরা যখন একটা পেয়েবল এর একটা বিল যখন এন্ট্রি করি তখন সেখানে আমি কিন্তু আমার টোটাল মানে ফাইনাল পেমেন্ট যখন আমি দিব পেমেন্টের আগে আমি আলটিমেটলি কত পেমেন্ট করবো ভ্যাট ট্যাক্সটা আমরা কেটে রাখি, যেটা আমাদের ইয়ে অনুযায়ী বাংলাদেশের পারপাসে। এখন ভাই ভ্যাট ট্যাক্সের জন্য অপশন আছে, আচ্ছা আচ্ছা, কলাম আছে। না না এই জন্য আমি না, আপনাকে একটু ক্লিয়ার হই যে এটা ভুল এইখানে কথা। এরকম মানে সিনারিও গুলো এরকম, কারণ আপনি এখানে বলছেন যে অনলি ভ্যাট। এখন ভ্যাট হইলে তো তাহলে আমার ভাই অনলি ভ্যাট বলার রিজন কি? কারণ আমাকে অনেকে বলে স্যার আমরা আমার পার্সোনাল ট্যাক্স সে এখানে আনবে, পার্সোনাল ট্যাক্স তো কোনোভাবেই হিসেবের মধ্যে ইনকাম ট্যাক্সও সে এখানে ঢুকাবে। ভাই কেন? কেমনে পসিবল? এটা তো কোম্পানির ব্যাপার। দেখেন, আপনাদেরকে দেখাই। আপনাদের যেহেতু নেক্সট ক্লাসে কিউরিসিটি এখন আসছে, তাহলে একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে ভ্যাটের কলাম আসছে, জি আপনি কোন প্রোডাক্টের উপরে কত ধরবেন সেটা এখান থেকে দিতে পারবেন। জি এটা কি ইনভয়েস না? জি ওকে ফাইন, লিভ উইদাউট সেভিং। এরপর আসেন, আপনি পেয়েবল ম্যানেজমেন্টের কথা বলছেন না? জি বিলে যাই, আইটেম ডিটেলসে যাব, ট্যাক্স আছে। হুম, বুঝতে পারছি। হুম। অন দ্য রেকর্ডে বললাম 950 প্লাস প্রতিষ্ঠানের আমি শুধু কুইক বুক সেট আপ করে দিচ্ছি, তাদের অডিট রিপোর্টও করে দিচ্ছি। বুঝতে পারছি তো বাংলাদেশ আছে কোন পারপাসে আছে এটা ব্যবহার জানতে হবে। বুঝতে পারছি সবার হাতেই আইফোন আছে, কিন্তু আইফোন ব্যবহার সবাই জানে না, এটাই হচ্ছে প্রবলেম। আর কি বলবো? তো অ্যাড ট্যাক্সে চলে যাব, কাস্টম ট্যাক্স। এখান থেকে ট্যাক্সের নেম দিব,
আপনাদের যে ফোল্ডারটা দেওয়া হবে সেই ফোল্ডারের মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে সেলস ট্যাক্স 10%। হ্যাঁ, আমরা শুধু অ্যাড করাটা শিখতেছি, বারবার বলে দিচ্ছি। সেলস ট্যাক্স, ট্যাক্স এজেন্সি হয়ে যাবে, বিজনেস আইডি অপশনাল, এটা হচ্ছে আপনার অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি হবে কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড হবে ক্যাশ। এখন এইখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। এই টেকনিকটা কি, একটা ট্যাক্স কিন্তু দুই ভাবে আপনার হিসাব হইতে পারে। একটা হইতে পারে আপনি সেলস বাবদ কালেকশন করে নিতে পারেন, আবার এট দ্য সেম টাইম আপনি কি পারচেজ বাবদ আপনি পেইড করে দিতে পারেন, তাই না? তো এই জন্যই কিন্তু তারা দুইটা কলাম দিছে, তারা কিন্তু আমাদের থেকে যথেষ্ট মেধাবী। হ্যাঁ, তো সেলস ট্যাক্স আমি 10% এখানেও রাখবো, এইখানেও রাখবো। ঠিক আছে, নামের দিকে তাকাইলে কিন্তু আবার ভাই ভুলে যাবেন। মানে এই যে 10%টা আমি সেলসের সময় কালেকশন করব, আবার পারচেজের সময় আমি পেড করে দেব এই 10%। কেন করছি এটা পরে বলতেছি। আর পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, আমি এটাকে অন করে দেব। রিক্লেম করা মানে কি বলেন তো? বাংলাদেশে এরকম কোনোদিনও হয়েছে বাংলাদেশের ইতিহাসে যে আপনার ট্যাক্স বেশি দিছেন আপনাকে ফেরত দিছে? অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট করে, কিন্তু ফেরত দেওয়ার কি কোনো প্রশ্ন আসে? বাট এই সফটওয়্যার গুলোতে এই কাজগুলো আছে, মানে আপনাকে ফেরত পাবেন, আপনি রিফান্ড পাবেন। হ্যাঁ, তো এটাকে আমরা সেভ করে দিব। দেখেন আমি এটাকে একটু রিলোড দিব। কেন আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম এটা এখনই বুঝতে পারবেন। ওকে, আসেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটু ইনভয়েসে যাই। আমরা যে রেটটা দুই জায়গায় নিলাম, কেন নিলাম? সেম রেটটা হ্যাঁ, সেম রেটটা কেন নিলাম এই জিনিসটা আমরা একটু বুঝবো। এই যে দেখেন ভ্যাট যখন আমি এখানে দেখতেছি 10% আমি এখানে পাচ্ছি, রাইট? ধরেন কোনো কারণে আপনি একটা বিল করতে গেছেন, সেখানেও 10% এর প্রয়োজন পড়ছে, তখন তাহলে কি করবেন? তখন কি আবার নতুন করে বানাবেন? আমি নতুন করে করব না, এজন্যই আমি দুই জায়গায় রাখলাম। মানে একই রেটটাকে আমি দুইটা ওয়েতে ইউটিলাইজ করলাম। এই যে দেখেন আইটেম ডিটেলসে যাব, ট্যাক্স এখানে ক্লিক করব, 10% আছে। বুঝাতে পারছি কথা? ডিফল্ট হয়ে গেল। হ্যাঁ, মানে আর কি ডিফল্ট থাকুক বা যেটাই থাকুক আমি অ্যাড করে রাখলাম এট দ্য সেম টাইম, তাহলে বারবার আমাকে তো একই রেট অ্যাড করার প্রয়োজন পড়বে না। হিসেবে হয়ে যাবে। হ্যাঁ, রাইট, আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি ব্যবহার করবেন, অন্য রেট হলে অন্য রেট ব্যবহার করবেন। মানে একই জিনিসটাকে একই রেটটাকে আমি দুইটা ওয়েতে ইউটিলাইজ করব। ঠিক আছে, একটা রিসিভেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, পেয়েবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। মানে এখানে 10% ধরে কিন্তু পারচেজ ট্যাক্সও যদি কোনো জায়গায় 10% আসে তখন যেন আমি এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা তারপর আসেন পারচেজ ট্যাক্স। এর ট্যাক্সে চলে যাব, কাস্টম ট্যাক্স, এখান থেকে দিব পারচেজ ট্যাক্স। ওকে, সেখান থেকে চলে যাব হচ্ছে অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড ক্যাশ। এখানে দেখেন 8% দিব দুই জায়গায়, বুঝতে তাহলে দুই পাশে আমি পাবো 8%। এই যে আরেকবার রিলোড দিতে হবে আমাকে। বুঝতে ওকে, এরপর আসেন আরেকটা অ্যাড করব কাস্টম ট্যাক্সে গিয়ে, জিরো রেটেড ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স। ওকে, এটা হবে হচ্ছে অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি হবে কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড হবে ক্যাশ। এটাতে কি জিরো, এটাতেও জিরো। পারচেজ ট্যাক্স রিক্লেমেবল, যদি কোনো কারণে বেশি দিয়ে থাকে পারচেজ ট্যাক্সে, তখন সেটা আমি কি রিক্লেম করতে পারবো আর রিফান্ড পাবো। হ্যাঁ, এই জন্য ওটার নাম রিক্লেমেবল দেওয়া হয়েছে। ওকে, আমি দেখি এই যে প্যানেল, সেলস ট্যাক্স, পারচেজ ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স। হ্যাঁ, ওকে, এবার আসেন আমি একটা গ্রুপ ট্যাক্স করে দেখাই, কারণ সবার যেহেতু ট্যাক্সের কলাম কয়টা, একটা না? একটা লাইনের জন্য কয়টা? একটাই তো নাকি বেশি আছে? এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিসের উপরে
এন্ড আপনি একবারই তো ট্যাক্স ধরতে পারবেন, হয় 30, হয় 10, না হয় 8, না হয় 0, একবারই তো ধরতে পারবেন। এখন আমি ধরেন গ্রুপ রেট, ধরেন আমি একটা ট্যাক্স অ্যাড করব সেলস এর ক্ষেত্রে, মানে আর কি অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেলস ট্যাক্স 10% আর পারচেজ ট্যাক্স 8%, তাহলে টোটাল কত 18% একসাথে আমি অ্যাড করব। তাহলে সেক্ষেত্রে আমি কোথায় যাব? গ্রুপ রেটে, তাই তো? গ্রুপ রেটে চলে যাব, অ্যাড ট্যাক্সে যাব, গ্রুপ রেট এখানে দিলাম যে গ্রুপ ট্যাক্স, গ্রুপ ট্যাক্স, এরপর আসেন ট্যাক্স রেট। এই যে এখান থেকে খুব সাবধানে দেখে দিবেন, ব্র্যাকেটের মধ্যে লেখা সেলস ট্যাক্স, সেলস, তাই না? সেলস প্যানেলের জন্য করতেছি। তারপর আরেকটা কি পারচেজ ট্যাক্স, সেলস, আবার পারচেজ দিলে কিন্তু মিলবে না, বুঝতে পারছি? গ্রুপ রেট কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু পরবর্তীতে এডিট করা যাবে না, খেয়াল রাখবেন। সেলস ট্যাক্স সেলস, পারচেজ ট্যাক্স সেলস, অ্যাপ্লাই করবো কার উপরে? নেট অ্যামাউন্টের উপরে, দুইটাই নেট অ্যামাউন্টের উপরে। আপনি চাইলে আরো একটা অ্যাড করতে পারেন, হ্যাঁ, দিয়ে আমি এটাকে সেভ করে দেব। আরেকবার রিলোড দিয়ে নিব। দেখেন এবার ইনভয়েসে যাই, ইনভয়েস প্যানেলে এই যে দেখেন, এখন ভ্যাটে চলে যাব। এই যে দেখেন তো গ্রুপ রেট 18% আসছে। জি। কিভাবে পাইছি? সেলস ট্যাক্স 10%, পারচেজ ট্যাক্স 8%, দুটাকে যোগ করে গ্রুপ রেট, দেখছেন? এখন কোন প্রোডাক্টের উপরে একসাথে আমি এইটাই 18% ধরতে পারবো, আমাকে তার দুইটা ধরার তারা সুযোগ দিবে না, এই জন্য এটা হচ্ছে গ্রুপ রেট। এখন ধরেন ট্যাক্সের গ্রুপ রেটটাকে পরে এডিট করা যায় না, ট্যাক্সেরই ধরেন কোনো কারণে একটা সেটিংস আপনার প্রবলেম হলো, সেটা কিভাবে এডিট করবেন? এই যে জিরো রেটেড ট্যাক্স, এই যে এডিট জিরো রেটেড ট্যাক্স, হ্যাঁ, এটা এইবার এই প্যানেলে ক্লিক করলে পারচেজ ট্যাক্স, এটাতে ক্লিক করলে সেলস ট্যাক্স, এটাতে ক্লিক করলে ওই যে স্যাম্পল ট্যাক্স, হ্যাঁ, যে সেটিংসে আপনি চেঞ্জ করতে চান সেটাতে ক্লিক করবেন। তারপর এডিট, এই যে এডিট সেটিংসে গেলে আপনি ওই যে সেটিংস গুলো করে আসছেন, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, তারপর হইতেছে মেথড, এগুলো চেঞ্জ করতে পারবেন। আর রেট চেঞ্জ করতে গেলে আপনার এডিট রেটে চলে যেতে হবে। বুঝতে পারছি কথা? জি। ওকে, এবার আসেন আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন কিভাবে? আপনাদের যে যে টপিক আছে সেই টপিক গুলাই তো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, তাই না? যে টপিক আজকে আপনারা দেখে আসছেন, এই যে প্রত্যেকটা। ওকে, ট্যাক্সের ক্ষেত্রে আগে বলে নিই, ট্যাক্সের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা প্যানেল অ্যাড করবেন, অ্যাড করে করে স্ক্রিনশট দিয়ে প্রপারলি মার্কিং করে দেখাবেন, হ্যাঁ, এই যে প্রত্যেকটা প্যানেলের। মার্কিং বলতে যে উপরে সেলস ট্যাক্স হ্যাঁ, আমি দেখতে চাই আপনার কত প্রেজেন্টেবল হইতে পারেন। তারপর অ্যাকাউন্টস এন্ড সেটিংস প্রথম দিনে বলে দিছি কি কি বিষয় মাথায় রেখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। এই যে সেটিংস গুলা তো আপনার আজকের দিনে কাজ ছিল, তাই না? প্রত্যেকটাকে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে যেটা যেটা কাজ করছেন সেই জায়গাগুলো মার্কিং করে দেখাবেন একটা সিকোয়েন্স অনুযায়ী সুন্দরভাবে। এক পেজে আসবে না ভাই, এটা আমিও জানি, এমন যাতে না হয়। আমার এক স্টুডেন্ট ছিল, এই যে এক পেজে নিয়ে আসছে, ঠিক আছে? আবার এরকমও আছে যে মানে আর কি ইউনিভার্সিটি টাইপে যেরকম আছে না, ইউনিভার্সিটি যেরকম পিপিটি দেয় ওরকম স্টাইলে দিছে, তো এগুলো কোনোটাই করবেন না, হ্যাঁ। একটু স্ক্রিনশট গুলো নিয়ে হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ওই যে ইয়া বানাইছে, মানে আর কি স্লাইড বানাইছে, স্লাইড বা পিডিএফ যেটাই বলেন ওইভাবে বানাইছে, ওইটা করা যাবে না। পিডিএফ করতাম না, মানে কম্বাইন্ড পিডিএফ আর কি, যেমন না, সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, কিন্তু প্রপারলি সাজায় মেনটেনেবল করে, হ্যাঁ। বুঝতে পেরেছি। তারপরে কাস্টম ফ্রম স্টাইল, এই যে যেটা করছেন না টেমপ্লেট, সেটা তো পিডিএফ দেখছেন না, হ্যাঁ, নাকি দেখেন না কোনটা? হ্যাঁ, পিডিএফ। এই যে পিডিএফ দেখছেন তো, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন তিনটা, যেটা শুধু ইনভয়েস, বাকি এস্টিমেট, সেলস রিসিপ্ট। বুঝতে পারছি? দেখেন নাই ভাই, এগুলো কি দেখেন নাই ভাই? হ্যাঁ। হ্যাঁ, সাকলেন ভাই, এগুলো কি দেখাইছি বলেন? না, হচ্ছে ইনভয়েসটা নিলেই হবে। হ্যাঁ, মাথায় রাখবেন, যেটা স্ক্রিনশট নেওয়া সম্ভব সেটা স্ক্রিনশট দিবেন, যেটা পিডিএফ দেওয়া সম্ভব সেটা পিডিএফ দিবেন। বুঝতে পারছি কথা? ওকে, তাহলে আবার হোমে চলে যাই। হ্যাঁ, দেখবো আমি কতটা আপনার প্রেজেন্টেবল, কতটা ক্লায়েন্টের কাজ করার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছেন।
ওকে, আজকে ক্লাস তাহলে